তুই তো জানিস মা কেমন, কিছু মনে করিস না। তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। জান্নাত কেঁদেই যাচ্ছে। দিন দিন আমেনা বেগমের অত্যাচার বেড়েই চলেছে। ফৌজিয়া প্লেটে কিছু ভাত আর তরকারি নিয়ে রুমে এলো। জান্নাতের দিকে এগিয়ে বলল। নে খেয়ে নে। জান্নাত প্লেটটা নিল, কিন্তু তার হাত কাঁপছে। ফৌজিয়া খেয়াল করে দেখলো ডান হাতের অনেক অংশ কালো হয়ে আছে। জান্নাত সেটা ঢাকার বৃথা চেষ্টা করলো। কি করে হলো? কড়া গলায় বলে উঠল ফৌজিয়া। জান্নাত কিছুটা ঘাবড়িয়ে বলল, রান্না করতে গিয়ে একটু লেগেছে। হাত কাঁপার কারণে আমেনা বেগমের হাতে ডাল পড়েছিল। ফৌজিয়া প্লেটটা হাতে নিয়ে হাত ধুয়ে নিজের হাতে জান্নাতে খাইয়ে দিচ্ছে। জান্নাতের চোখ দিয়ে আবারও পানি গড়িয়ে পড়ল। তার মনে হচ্ছে সে তার মায়ের হাতে খাচ্ছে। খিরে পাগলি, কাঁদছিস কেন? বলল ফৌজিয়া। জান্নাত মাথা নাড়ালো। আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এভাবেই কেটে গেল একটি দিন। এয়ারপোর্টের বাইরে 8টি কালো গাড়ি এসে দাঁড়ালো। সেটা থেকে 25 জন মানুষ বের হলো, সবার গায়ে কালো পোশাক। এয়ারপোর্টের মধ্যে প্রকাশ করলো। চারপাশে সবাই অবাক হয়ে এদের দিকে তাকিয়ে আছে। তখন কয়েকজন সিকিউরিটি এসে ওদের সামনে দাঁড়ালো এবং বলল, সরি স্যার, আপনারা ভিতরে যেতে পারবেন না। তোদের জানের মায়া নেই তাই না? তোরা জানিস আমি কে, এখানে কেন এসেছি? কালো পোশাকধারীদের মধ্যে একজন কিন্তু পরা একটা জিন্সের প্যান্ট আর কালো পাঞ্জাবি। সিকিউরিটিরা নিজেদের মুখের দিকে তাকাতাকি করতে বলল। কে আপনি? আমি আশিক, এখানে এসেছি শ্রাবণ মাহমুদ আকাশকে নিতে। ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল। এয়ারপোর্ট সিকিউরিটি সবাই আশিকের পায়ে পড়ে গেল। স্যার স্যার, আমাদের মাফ করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি। আশিক হচ্ছে ঢাকা শহরের নাম করা গুন্ডা এবং মাফিয়া লিডারের বাম হাত এবং কলিজার বন্ধু। ঢাকার সব কাজ আশিক দেখাশোনা করে। তখন ভিআইপি জোন দিয়ে একজন প্রবেশ করলো। কালো কোট, কালো শার্ট, কালো প্যান্ট, চুলগুলো জেল দিয়ে স্টাইল করা, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস পরা, যাকে বলে পুরো ক্লিয়ার করা লুক। চকলেট বয়, নাম শ্রাবণ মাহমুদ আকাশ। দেশের সফল একজন বিজনেসম্যান। তবে তারা আরও একটি পরিচয় আছে, সে হচ্ছে টিম ব্ল্যাক মাফিয়ার লিডার। মানুষ তাকে কোল্ড মাইন্ডের কিলার বলে থাকে, কারণ তার খারাপ কাজের কোনো প্রমাণ রাখে না। আশিক আকাশের দিকে এগিয়ে বলল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুইও পারিস? দেখ ওটা কোথায় আছে, আমি গাড়িতে গেলাম। বলে চলে গেলেন আকাশ। আশিক একটু সামনে এগুতেই দেখে জাবির একটা চাইনা মেয়ের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছে। আশিক সেটা দেখে হেসে দিল। সারা জীবনেও ঠিক হবে না, মনে মনে বলল। জাবির আশিককে দেখে বলল, দোস্ত দেখ তোর ভাবি। আশিক মেয়েটার দিকে তাকাতে হালকা হাসলো। মেয়েটি হয়তো আমাদের কথা বুঝতে পারেনি, না বুঝে বেচারি হাসলো। হঠাৎ মেয়েটা চলে যাচ্ছে। আরে কই যাও, নাম্বারটা অন্তত দিয়ে যাও। দূর, তোর বিয়ে হইব না। জাবির হচ্ছে আকাশের ডান হাত, সব বিষয়ে অভিজ্ঞ কিন্তু মেয়েদের প্রতি দুর্বল। এয়ারপোর্ট থেকে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেটা সঠিক জানি না, কিন্তু উনি এখন ঢাকাতে আছে। ভাই ভুলে যাস না, উনি কিন্তু তোর বাবা। বাবা। তাচ্ছিল্য হাসি দিয়ে। জান্নাত সকালে ভোরে উঠে নামাজ পড়ে কাজে হাত দিচ্ছে, এখনও কাজ করে যাচ্ছে। কথায় কথায় আমিনা বেগম তাকে খোঁটা দেয়। মেয়েটার প্রতি তার কোনো মায়া কাজ করে না। রাতে সবাই একসাথে বসে খাচ্ছে, তখন জান্নাত বলে উঠল, মামা, কালকে আমাকে একটু কলেজে যেতে হবে, সামনে তো পরীক্ষা। না, এই বাড়িতে থাকতে হলে এইসব পড়ালেখা চলবে না। এসব করার জন্য তোর মা বাবা কোনো টাকা তোর রেখে যায়নি। শুধু শুধু তোর পেছনে টাকা নষ্ট করব কেন? আমেনা, কি বলো এসব? ভুলে যেও না, ও আমাদের মেয়ের মতো। মেয়ে না তো ছাই। দাঁতে দাঁত থেকে বললেন আমেনা। মা, তুমি ওর সাথে সবসময় এমন করো কেন? আর ওর খরচ তো কলেজ থেকে দেয়, তাহলে ওর পেছনে টাকা খরচ হচ্ছে কোথায়? আরমান আহমেদ লুকিয়ে জান্নাতের কলেজের ফিস পরিশোধ করে, সেটা ফৌজিয়া ছাড়া অন্য কেউ জানে না। আচ্ছা ঠিক আছে, যাবে তবে বাড়ির সব কাজ করে। বলল আমেনা বেগম। এতক্ষণ নীরবে কান্না করা জান্নাতের মুখে এবার একটু হাসি ফুটল। আকাশের চোখের ঘুম হারিয়ে গেছে, শুধু সেই কালো রাতের কথা মনে পড়ছে, যে রাতের অন্ধকার কেড়ে নিয়েছিল তার জীবনের একমাত্র আলোকে। এখন সে প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াতে চায়। এভাবেই কেটে গেল রাতটি। পরের দিন খুব সকালে জান্নাত ঘুম থেকে উঠে যায়, বাড়ির সব কাজ গুছিয়ে সকালের জন্য নাস্তা তৈরি করে নেয়।
ভাই আজকে ড্রাগনের লোকেরা ড্রাগ স্মাগলিংয়ের প্ল্যান করছে। আশিক এসে বলে উঠল। সোফায় বসে নিউজ পেপার পড়তে থাকা আকাশ ওর দিকে হালকা তাকালো মুচকি হেসে। আকরাম খান ড্রাগনের হয়ে কাজ করত, তার ড্রাগনের শত্রুর তালিকায় 2 নম্বরে। দেখছি। বলে আবার পেপার পড়ায় মন দিল। আমেনা বেগম নিজের ঘর থেকে বেরিয়ে অবাক হয়ে গেল। জান্নাত সব কাজ করে ফেলেছে। সবাই সকালে নাস্তা করে নিল। জান্নাত রান্নাঘরে বসে খাচ্ছে। ফৌজিয়া মামা অনেক করে বলে যে টেবিলে বসে খেতে, কিন্তু তার একটাই কথা, টেবিলে বসে সে খেতে পারে না। আমেনা বেগম হন হন করে ঘরে যেতে দেখে আরমান আহমেদকে অবাক হয়। আমেনা বেগম আলমারি থেকে সব কাপড় বের করে বাইরে নিয়ে এলো। জান্নাতের দিকে ছুড়ে দিয়ে বলল, হ্যাঁ, ভালো করে পরিষ্কার করবি যা। জান্নাত একবার কাপড়ের দিকে তাকায়, আরেকবার আমেনা বেগমের দিকে। সবগুলো এখন পরিষ্কার করতে হবে। হ্যাঁ, সব পরিষ্কার করে কলেজে যাবি। কিন্তু জান্নাতকে না বলতে দিয়ে কোনো কিন্তু নাই, যাইতে হলে এগুলো পরিষ্কার করে তারপর যাবি। কড়া কণ্ঠে বলল আমেনা বেগম। তারপর সে চলে গেল। জান্নাতের মুখখানি কালো হয়ে গেল। চোখ দিয়ে এখনই বৃষ্টি ঝরবে। এতগুলো কাপড় কিভাবে পরিষ্কার করবে, কারণ তার কাছে সময় নেই। কলেজের সময় চলে এসেছে। সে বুঝতে পারছে আমেনা বেগম এটা ইচ্ছা করেই করছে, যাতে করে জান্নাত কলেজে যেতে না পারে। দেরি না করে জান্নাত সেগুলো পরিষ্কার করে দিল, তবে অনেকটা দেরি করে ফেলেছে। তাড়াতাড়ি তৈরি হয়ে আমেনা বেগমকে বলে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। এত তাড়াতাড়ি সব কাপড় পরিষ্কার করে আমেনা বেগমের সামনে যখন দাঁড়ালো, তখন সে অনেকটাই অবাক হয়েছিল। বিদায়ের সময় বলল, তাড়াতাড়ি আসিস। জান্নাত কলেজে এসেছে। হঠাৎ পেছন থেকে কেউ তার চোখ আটকে ধরল। জান্নাত অনেকটা অবাক হয়। সিমি, কি করছিস? ছাড়। বলল জান্নাত। সিমি হচ্ছে জান্নাতের একমাত্র বান্ধবী। দূর, কিভাবে বুঝিস যে? তুই বুঝবি না। চল, অফিস রুমে ফর্ম ফিল আপ করতে হবে। আরে কই যাস? আজ হবে না, স্যার আজকে আসবে না। আচ্ছা বল, কেমন আছিস তুই? ভালো। সেটা তো জানি না, তবে কালকে সবাইকে আসতে বলা হয়েছে। তাহলে আমি যাই রে, কাল আসার চেষ্টা করব। বলে চলে আসলো জান্নাত। দুটো লোক হাঁটু ভাঁজ করে বসে আছে। তাদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বেরোচ্ছে। ভাই আমাদের ক্ষমা করে দিন ভাই, আমরা কিছুই জানি না। ওরা ভয়ার্ত কণ্ঠে বলল। আকাশ ওদের সামনে দাঁড়িয়ে পিস্তল ঘোরাচ্ছে। তাদের কথা শুনে ওদের সামনে বসে পড়ল। বসে থাকা দুটি লোকের মধ্যে একটির মুখ থেকে একটু রক্ত হাতে নিয়ে বলল, তাই নাকি? তোরা সত্যি কিছুই জানিস না? তাহলে তোরা তো আমার কোনো কাজেরই না। বলে ঠাস ঠাস করে দুজনের কপালে দুটি বুলেট ভরে দিল। হঠাৎ একটা মেয়ে চিৎকার করে উঠল। আকাশ সামনে তাকিয়ে দেখলো মেয়েটা এক নজরে আকাশের দিকে তাকিয়ে আছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, চোখে মুখে অনেক মায়া, যেন এক মায়াবতী। সরি বন্ধুরা, প্রেম করিনি কখনো, কোনো মেয়েকে কখনো ভালো করে পর্যবেক্ষণও করিনি, তাই এই মেয়েটার বর্ণনা দিতে পারলাম না। আকাশ এক নজরে তাকিয়ে আছে মায়াবতীর দিকে। তাকে দেখে আকাশ কোনো এক ঘরের মধ্যে চলে গেল। জাবিরের ধাক্কায় বাস্তবে ফিরল। সামনে তাকিয়ে দেখে মায়াবতী সেখানে নেই। ভাই, মেয়েটা তো দেখে নিল সব। খোঁজ নে, কে এই মেয়ে? ওর পুরো ডিটেলস আমার চাই। জান্নাত সিমের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তার কাছে কোনো টাকা নেই, তাই হেঁটেই যাচ্ছে। হঠাৎ কোথাও থেকে কান্নার আওয়াজ পেল। কৌতূহলবশত সে সেটার উৎস দেখতে গেল এবং দেখলো দুটি লোক একটা লোকের সামনে আকুতি মিনতি করছে। হঠাৎ দাঁড়িয়ে থাকা লোকটি ওদের কিছু বলে গুলি করে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। এটা দেখে জান্নাত চিৎকার করে উঠল। তখন সামনে থাকা লোকটি জান্নাতকে দেখে নিল। জান্নাতের শরীর যেন ঠান্ডা হয়ে আসছে, তবে তার মনে হচ্ছে লোকটির চোখগুলো সে কোথাও দেখেছে। সে সেখান থেকে কোনোভাবে ছুটে পালিয়ে এলো। জান্নাত এক ছুটে বাড়ি চলে এলো। সারা শরীর ঘামে ভিজে গেছে। আমেনা বেগম জান্নাতের এমন অবস্থা দেখে অনেক অবাক হলো। টেবিলে রাখা এক জগ পানি সে ঢকঢক করে খেয়ে ফেলল। জান্নাতের গা হাত পা এখনো কাঁপছে। চোখের সামনে একটু আগে ঘটে যাওয়া চিত্র ভাসছে। আমেনা বেগম এগিয়ে এসে বলল, কি হলো, এমন করছিস কেন? ঘাড়ে ভূত টুত লেগেছে নাকি? জান্নাত এখনো দাঁড়িয়ে কি ভেবে যাচ্ছে। আমেনা বেগমের কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছচ্ছে না। আমেনা বেগম এবার অনেকটা রেগে জান্নাতকে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোর? জান্নাত কিছুটা ঘাবড়ে আমেনা বেগমের দিকে তাকিয়ে বলল, না না, কিচ্ছু না। ভয়ে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা, অনেক কাজ পড়ে আছে। মাথায় একটু জোরে ধাক্কা দিয়ে জান্নাত কোনো কথা না বলে চলে গেল। বাড়ির সব কাজ সে করলো।
কারোর সাথে কোনো কথা বলছে না জান্নাত। তার মাথায় একটা চিন্তা, কতটা নিষ্ঠুর হলে কেউ কাউকে এমনভাবে খুন করতে পারে। জান্নাতের শরীরটা আজ ভালো ঠেকছে না তার কাছে, মাথা অনেক ভার ভার মনে হচ্ছে। রাতের খাবার খাওয়ার সময় আরমান আহমেদ বলল, মা তুই ঠিক আছিস তো মা? তোকে এমন দেখা যাচ্ছে কেন? না, আমি ঠিক আছি। আরমান জান্নাতের মুখের দিকে তাকিয়ে আবারও খাওয়ার মন দিল। ফৌজিয়ার মনে খটকা লাগছে, মেয়েটার মন মরা হয়ে দাঁড়িয়ে আছে, কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে। আকাশ বারান্দায় দাঁড়িয়ে সকালে দেখা মায়াবতীর কথা ভাবছে। তখন জাবির এলো, শব্দ পেয়ে আকাশ পেছনের দিকে ফিরল। মেয়েটার সব খবর পেয়েছি। ওর নাম জান্নাত। মা বেঁচে নেই, বাবা ছোটবেলা থেকে লাপাত্তা, থাকে মামার বাসায়। একটা মামাতো বোন আছে, দেখতে অনেক সুন্দর, কিন্তু মামিটা অনেক জল্লাদ, উঠতে বসতে অত্যাচার করে। ভাবি অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলে হাসলো জাবির। ওই, তুই অনেক দূর চলে গেছিস, ফিরে আয়। একটা প্যাকেট এগিয়ে দিয়ে জাবির বলল, এটাতেই ওর সব কিছু আছে, চেক করে নে। বলে চলে গেল। প্যাকেটটা হাতে নিয়ে দেখলো জান্নাতের একটি ছবি, মায়াবতী ইউ আর মাইন। অনেক বেলা হয়ে গেছে, বাড়ির সব কাজ পড়ে আছে, কেউ করে নাই। আমেনা বেগম ঘুম থেকে উঠে দেখলো সব কিছু অপরিষ্কার হয়ে পড়ে আছে। এটা দেখে আমেনা বেগমের চোখ লাল হয়ে উঠেছে, চিৎকার করে ডেকে উঠলো জান্নাত জান্নাত, কিন্তু জান্নাতের কোনো উত্তর আসলো না। আমেনা বেগম রেগে মেগে জান্নাতের ঘরের দিকে এগিয়ে গেল এবং যেটা দেখলো সেটা দেখে রাগের পরিমাণ আরও বেড়ে গেল। জান্নাত এখনো শুয়ে আছে, কাঁথা মুড়ি দিয়ে। নিজের বাপের বাড়ি পেয়েছো নাকি, যখন যা ইচ্ছা তাই করবে? দাঁড়া, আজ তোকে গরম পানিতে চুবাবো। জান্নাত এখনো শুয়ে আছে, কাঁথা মুড়ি দিয়ে। যখন ঘর থেকে বের হবে তখন আমেনা বেগম খেয়াল করলো জান্নাত কিছু বলছে আর কাঁপছে। আমেনা বেগম কাছে গিয়ে দেখে জান্নাতের গায়ে অনেক জ্বর, আর এর জন্য বেঘরে সে বকছে। আমাকে ছেড়ে দিন, আমি কিছুই দেখিনি, আমাকে মারবেন না। জ্বরে কাঁপুনি দিয়ে উঠেছে জান্নাত। এটা দেখে আমেনা বেগম শয়তানি হাসি দিল। মর তুই, তুই মরলেই আপদ বিদায় হবে। খুশি মনে আমেনা বেগম চলে গেল রুমে। ফৌজিয়া ঘুম ভেঙেছে অনেক আগেই, কিন্তু তার চা এখনো দিয়ে যায়নি জান্নাত। সব সময় ও তো দিয়ে যায়, আজ কেন দিচ্ছে না মনে মনে ভাবলো ফৌজিয়া। তাই সে নিচে আসলো, এসে অবাক, বাড়িটা আজ অনেক অগোছালো লাগছে তার কাছে। জান্নাত জান্নাত বলে ডেকে উঠল ফৌজিয়া, কিন্তু কোনো উত্তর নেই। এবার সে রান্নাঘরের দিকে অগ্রসর হলো, সেখানেও কেউ নেই। মেয়েটা গেল কোথায়? একবার ওর ঘরে গিয়ে দেখে আসি সেখানে আছে কিনা। ঘরে গিয়ে দেখে জান্নাত শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে, কিন্তু কাঁথাটা কাঁপছে। ফৌজিয়া তাড়াতাড়ি জান্নাতের দিকে এগিয়ে কাঁথা সরিয়ে দেখে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে আর গায়ে অনেক জ্বর। ফৌজিয়া চিৎকার করে মা বাবা বলে ডেকে উঠল। আজ ওর বোনটার এমন অবস্থা দেখে ফৌজিয়ার চোখে পানি চলে এলো। মেয়ের কণ্ঠ শুনে আরমান আহমেদ তাড়াতাড়ি ছুটে এলো জান্নাতের ঘরে। এসে দেখে জান্নাত জ্বরে কাঁপছে। ফৌজিয়া আরও কয়টা কাঁথা দিয়ে দেয় জান্নাতের উপর। বাবা, ডাক্তারকে খবর দাও, আমি জলপট্টির ব্যবস্থা করছি। আরমান আহমেদ ডাক্তারকে ফোন করে আসতে বলল। ফৌজিয়া জান্নাতের মাথায় জলপট্টি দিচ্ছে। এদের দুজনের কর্মকাণ্ড দেখে একজন জ্বলে পুড়ে যাচ্ছে। যত সব ন্যাকামি। বলেই চলে গেল আমেনা বেগম। ফৌজিয়ার হঠাৎ মনে হলো জান্নাত বিড়বিড় করে কিছু বলছে, তাই সে মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করলো। জান্নাত বলছে, আমাকে ছেড়ে দিন, আমি কিছুই দেখিনি, আমাকে মারবেন না। ফৌজিয়ার কিছুই মাথায় ঢুকছে না। কিছুক্ষণ পর ডাক্তার এসে চেক আপ করে ওষুধ দিয়ে গেল। আকাশ একটা কালো জিন্স ও কালো একটা শার্ট পরে জান্নাতের কলেজের সামনে তার গাড়ির উপর বসে আছে, একটাবার তার মায়াবতীকে দেখার আশায়। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, তার কোনো খোঁজ নেই। আকাশ আজ এই প্রথম কারোর জন্য অপেক্ষা করছে, আর তারই কোনো খোঁজ নেই। জান্নাত এখন একটু সুস্থ, চোখ দুটি খুলছে একটু আগে, তবে চোখের পাতাগুলো অনেক ভারী ভারী আছে। ফৌজিয়া তার সামনেই বসে আছে। কেমন লাগছে এখন? এত জ্বর হলো কি করে? মাথা নাড়িয়ে বলল, জানি না। তবে জান্নাতের চোখের সামনে কালকের সেই ঘটনা ভাসছে। এভাবেই কেটে গেল দিনটা। জান্নাতের আজ কোনো কাজ করতে দেয়নি ফৌজিয়া। আকাশ সোফায় বসে ল্যাপটপে জান্নাতের ছবি দেখছে আর ভাবছে, কি আছে তার মাঝে যা আমাকে এত টানে? হঠাৎ করে তোমার মায়ায় পড়ে গেলাম। আমার জীবনের তো একটাই লক্ষ্য ছিল, সেটাই পৌঁছে আমি আমার জীবনের ইতি টানতাম। কেন দেখা দিলে আমায়? একদিনেই তোমার মায়াতে জড়িয়ে নিলে। পরের দিন সকালবেলা জান্নাত অনেকটা সুস্থ হওয়ার আগের মতো কাজ করতে লাগলো। জান্নাত পেছন থেকে হঠাৎ আওয়াজ পাওয়ার অনেকটা ঘাবড়ে লাফিয়ে ওঠে।
পেছনে ফিরে দেখে আমেনা বেগম, তাই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ওই ঘটনার পরে জান্নাতের মনে ভয় বাসা বেঁধেছে। আমেনা বেগম বলে উঠল, শোনো জান্নাত, আজকে ফৌজিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই সবকিছু ভালো করে পরিষ্কার করবি। জান্নাত উত্তরে মাথা নাড়ালো। দুপুর গড়িয়ে বিকেল হলো। জান্নাত সব কিছু গুছিয়ে ফৌজিয়ার রুমে চলে গেল। ফৌজিয়া তার মোবাইলে কিছু দেখছে আর মুচকি হাসছে। জান্নাত যে তার রুমে এসেছে সে টেরই পায়নি। ফৌজিয়া তার ফোনে একটি ছেলেকে দেখছে। আপু, কে ছেলেটি? ফৌজিয়া হঠাৎ কেউ কিছু বলে উঠায় একটু ভয় পেয়ে গেল। না, কেউ না, আজকে আসলে দেখিস। তার মানে এই কি সেই? ফৌজিয়া আর কিছু বলল না, তার মুখ লাল হয়ে গেছে লজ্জায়। জান্নাত এটা দেখে হেসে দিল। সন্ধ্যায় পাত্রপক্ষ আসবে, তাই জান্নাত সব কিছু ভালো চেক করে দেখলো সব কিছু ঠিক আছে কিনা। তখন কলিং বেল বেজে উঠল এবং কন্টিনিউ বাজাতেই লাগলো। জান্নাত দৌড়ে গেল দরজা খুলতে। আমেনা বেগম আর আরমান আহমেদ বাইরে বের হয়ে এলো। জান্নাত দরজা খুলে যা দেখলো সেটা দেখে তার হাত পা অবশ্যই আসছে, কাঁপাকাঁপি করছে জান্নাত। আরমান আহমেদ বলল, কে এসেছে জান্নাত? জান্নাত কোনো উত্তর দিচ্ছে না, যেন সে জমে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমাট বেঁধেছে, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ মাহমুদ আকাশ। অবশ্য জান্নাতের চোখে সে নৃশংস হত্যাকারী। কিন্তু ইনি এখানে কেন? আমাকে মারতে এসেছে নিশ্চয়ই। মনে মনে ভাবল জান্নাত। আরমান আহমেদ একটু এগিয়ে দেখলো দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। কে কে আপনি? কাকে চাই? আকাশ এতক্ষণ জান্নাতকে নজরভাবে দেখছিল। হঠাৎ চিৎকারের আওয়াজ পেয়ে তার ঘোর ভাঙল। আকাশ আরমান আহমেদের দিকে তাকিয়ে বলল, কিছু কথা বলতে এসেছি আপনাদের সাথে। যদি সামনে থেকে একটু সরো তাহলে ভালো হয়। জান্নাতকে উদ্দেশ্য করে বলল আকাশ। জান্নাত কিছুটা অবাক হয়েছে লোকটাকে দেখে। লোকটা কিছু বলায় জান্নাত তার দিকে মুখ তুলে তাকালো, কিন্তু চোখ আটকে গেল তার চোখের দিকে। জান্নাতের মনে হচ্ছে এই চোখ তার পরিচিত, কোথায় যেন দেখেছে। জান্নাতের এমন করে আকাশের দিকে তাকানোটা কেমন জানি টানছে আকাশকে। আকাশ সামনে তাকিয়ে দেখে আরমান আহমেদ তার দিকে তাকিয়ে আছে, তাই জান্নাতকে পাশ কাটিয়ে আরমান আর আমেনার কাছে চলে যায়। আমরা বসে কথা বলি। মাথা নাড়িয়ে সোফায় বসে পড়ল সবাই। জান্নাত রুমের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে এদের কথা শুনছে। আপনি নিশ্চয়ই আরমান আহমেদ, আর আপনি আমিনা বেগম। আমেনা বেগম বলার সময় একটু রাগী লুকে তাকালো আকাশ। মাথা নাড়ল আরমান ও আমেনা। আমি হলাম শ্রাবণ মাহমুদ আকাশ। আমাকে না দেখলেও নামটা নিশ্চয়ই শুনেছেন। নাম শুনে আরমান ও আমেনার চেহারার রং পাল্টে গেল। আপনি সেই ব্ল্যাক মাফিয়া? নিচে চেঁচামেচি শুনে রুমে থাকা ফৌজিয়া নিচে চলে এসে দেখে তার বাবা মা একটা লোকের সাথে বসে কথা বলছে। আর একটু দূরে দাঁড়িয়ে জান্নাত ঘেমে পুরো গোসল করে গেছে। ফৌজিয়া তাড়াতাড়ি করে নিচে গেল। কিছু বলার আগে আরমান আহমেদ মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বললেন ফৌজিয়াকে। সে তাড়াতাড়ি জান্নাতের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। জান্নাত হঠাৎ করে কারো স্পর্শ পাওয়ায় কেঁপে উঠল। জান্নাত যখন শুনেছে লোকটা মাফিয়া, তখন সে ভেবে নিয়েছে আজই হয়তো তার শেষ দিন। তো যার জন্য এখানে আসা। 1 মিনিট। ফোন বের করে কাকে ফোন করলো, সাথে সাথে জাবির চলে আসলো হাতে মিষ্টির প্যাকেট ভর্তি করে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক। আরমান সাহেব বলল, এত মিষ্টি কিসের জন্য? দেখুন, আমি যা বলি সরাসরি বলি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আকাশের কথা শুনে সবাই অনেক অবাক হয়েছে, যা সবার চেহারায় ফুটে উঠেছে। ফৌজিয়ার তো চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। জাবির আকাশকে ধাক্কা মেরে কানের কাছে বলে, কি বলছিস? ভাবি তোর বোনের মেয়ে? আকাশ সবার দিকে একবার তাকালো, দেখলো সবাই কেমন করে তাকিয়ে আছে তার দিকে। আকাশ বলল, আপনার মেয়ে জান্নাত, মানে ও তো আপনার মেয়ের মতন, তাই না? জান্নাত নামটা শুনে কেউ খুশি না হলেও একজন খুব খুশি হয়েছে। জান্নাত তো ভাবছে তাকে মারার জন্য তাকে বিয়ে করছে, বিয়ে করে ওকে মেরে ফেলবে। নিঃশব্দে জান্নাত কান্না করে দিল। এটা দেখে ফৌজিয়া জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দেখুন, আপনি যেই হন না কেন, আমি জান্নাতকে আপনার সাথে বিয়ে দিতে পারবো না। এটা শুনে আকাশ রেগে উঠে দাঁড়িয়ে বলল, আমি আপনার অনুমতি নিতে আসিনি। জান্নাত এসেছে। আজ থেকে জান্নাত শুধু আমার। ওর যদি এখানে কোনো প্রকার কষ্ট হয় বা কোনো ক্ষতি হয়, আমি আপনাদেরকে ছেড়ে দেব না। মাইন্ড ইট। বলে আকাশ সেখান থেকে চলে গেল। জান্নাত অনেকক্ষণ যাবৎ কান্না আটকে রেখে দাঁড়িয়ে আছে। এবার আর না পেরে ফৌজিয়াকে ধরে শক্ত করে কান্না করে দিল।
ফৌজিয়া জান্নাতকে ধরে রুমে নিয়ে গেল। কান্না থামানোর চেষ্টা করছে কিন্তু থামাতে পারছে না। নিচে আমেনা বেগম আরমান আহমেদ পাশাপাশি বসে আছে। আচ্ছা, বিয়ে দিতে অসুবিধা কি? আর কতদিন আমাদেরটা শেষ করবে? ওর থেকে ভালো আপদটা বিদায় করে দাও। আরমান আহমেদ কিছু না বলে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর ছেলেপক্ষ আসলো। নাম নাহিল মাহমুদ অভ্র। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, কিউট। তার থেকে বড় কথা, ফৌজিয়া আর অভ্র আগে থেকে দুজন দুজনকে পছন্দ করে। পরে পরিবার মেনে নেওয়ার বিয়েই হবে শীঘ্রই। সব কিছু ভালোভাবে কেটে গেল। জান্নাত একবারও বাইরে আসেনি রুম থেকে। আরমান আহমেদ জান্নাতের রুমে গিয়ে দেখে জান্নাত ছোট বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। চোখ মুখ ফোলা, হয়তো কান্না করতে করতে ঘুম পড়েছে। আরমান একটা চাদর টেনে দিল জান্নাতের গায়ে। অনেকটা ফাঁকা জায়গা, মেঘ চাঁদের সাথে লুকোচুরি খেলছে। গাড়ির উপর বসে আছে আকাশ, হাতে বিয়ার বোতল। ভাবছে কিছুক্ষণ আগে কি করেছে। তার মায়াবতী তার দিকে তাকিয়েছিল, এটা মনে করে তার মনে অনেক শান্তি লাগছে। আর তো মাত্র কয়টা দিন, তারপর তুমি আমার, শুধু আমার বলে চিৎকার করে উঠল আকাশ। জান্নাতের মাথাটা কেমন জানি ভারী ভারী লাগছে। রাতে অনেক ঠান্ডা লেগেছে, তাই হয়তো জ্বর এখনো ভালোভাবে সারেনি। সকাল থেকে সে কাজ করে যাচ্ছে। নাস্তা করে ফৌজিয়া চলে গেল তার বন্ধুদের সাথে দেখা করতে। আরমান আহমেদ রুমে চলে গেল। আমিনা বেগম পান চিবোচ্ছে সোফায় বসে, আর শক্ত চোখে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত কোনো দিকে না তাকিয়ে কাজ করছে। তখন আমিনা বেগম বলল, সব ঘরগুলো ভালো করে মুছে দিস। জান্নাত মাথা নাড়ালো। আজ কাজ করতে অনেক কষ্ট হচ্ছে তার, তবুও সব কিছু সহ্য করে কাজ করছে। প্রায় সব ঘর মুছে ফেলছে সে, শুধু দরজার সামনেটুকু বাদ আছে। জান্নাতের চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। তবু সে হার মানছে না। সে যখন মুছছে তখন হঠাৎ যেটা দিয়ে মুছছে সেই কাপড়টা আটকে গেল। জান্নাত তাকিয়ে দেখলো কেউ একজন ঘর মোছা কাপড়টা জুতো দিয়ে চেপে রেখেছে। জান্নাত পা থেকে উপরের দিকে তাকিয়ে দেখলো লাল টকটকে জ্বলন্ত একজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। জান্নাত এবার পুরো মুখটা দেখে দুই হাত পিছিয়ে গেল, কারণ তার সামনে আকাশ দাঁড়িয়ে আছে আর অনেক রেগে আছে। হঠাৎ আকাশ চিৎকার করে বলতে লাগলো, এই কাজ তুই কেন করছিস? বাড়িতে কি কাজের মানুষ নাই? জান্নাত আকাশের কথা শুনে কিছু বলল না, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাইরে থেকে এমন চিৎকার শুনে আরমান আহমেদ আর আমেনা বেগম ছুটে চলে আসলো এবং বাইরে এসে দেখে আকাশ জান্নাতের দিকে রাগীভাবে তাকিয়ে আছে, আর জান্নাত মাটির দিকে মুখ করে বসে আছে আর কান্না করছে। আরমান আহমেদ তাড়াতাড়ি জান্নাতের কাছে চলে গেল। জান্নাত মামাকে দেখে একটু সাহস পায়। কি হয়েছে? আপনি এমন সময় এখানে কেন? আকাশ জান্নাতের থেকে চোখ সরিয়ে আরমান আহমেদ দিকে তাকালো তাচ্ছিল্য হাসি দিয়ে। এখানে কেন? আরে না আসলে তো জানতেই পারতাম না মানুষ এতটা নিচু মনের হতে পারে। আমার থেকে আপনি জান্নাতকে বেশি বোঝেন। বেশি না, অনেক অনেক বেশি। আপনি তো জানতেন সে পুরোপুরি সুস্থ না। একবারও কি ওর মুখের দিকে তাকিয়েছেন? আরমান আহমেদ জান্নাতের দিকে তাকালো। মুখটা কেমন ফোলা ফোলা, চোখ দুটো লাল হয়ে আছে, চুলগুলো উল্লুক ভুল্লুক করা, মানে তার মুখে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। আরে আপনারও তো একটি মেয়ে আছে, তাই না? তা ওকে দিয়ে কাজ কেন করান না? জান্নাত তো আপনার মেয়ের মতনই, আপনার বোনেরই মেয়ে। আপনি কি আপনার বোনকে ভালোবাসতেন না? যদি বাসতেন তাহলে একে দিয়ে এমন কাজ করাতে আপনার বিবেকে বাঁধলো না? কাকে কি বলছি? অন্যের বোঝা আমরা কেন টানবো? ওর বাবা মা কি আমাদের কিছু দিয়ে গেছে? অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল আমিনা বেগম। আকাশ একটু হেসে বলল, ও তাহলে এই, আচ্ছা ঠিক আছে। আকাশ পকেট থেকে একটা চেক বই বের করে কিছু লিখে আমেনা বেগমের হাতে ধরিয়ে দিয়ে বলল, এতে নিশ্চয়ই 1 মাসের বোঝা বইতে পারবেন। আমিনা বেগম সো মেরে নিয়ে দেখলো 1 লাখ টাকার চেক। আরমান আহমেদ কিছু বলছে না, নিচের দিকে তাকিয়ে আছে। নিজের উপর অনেক রাগ হচ্ছে তার। জান্নাত অনেক অবাক হয়েছে, মানুষটাকে অন্যরকম লাগছে তার আজ। সে তো তাকে মারতে চায়, তাহলে এমন করছে কেন? আকাশ জান্নাতের সামনে এসে বলল, জান্নাত রেডি হয়ে নাও, আমরা বের হব। জান্নাতের কোনো রেসপন্স না দেখে জোরে বলে উঠল, জান্নাত শুনতে পাচ্ছ না কি বলেছি? জান্নাত এবার চিৎকার শুনে কেঁপে উঠল, মামার বুকে মুখ লুকালো। আরমান আহমেদ জান্নাতের মাথায় হাত বুলিয়ে পড়ল, যা মা, রেডি হয়ে নে। জান্নাত মামার মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়েছে। সে মামার কথার অবদ্ধ হয় না, তাই সে উঠে রুমে চলে গেল। আকাশ সোফা বসে পেপার পড়ছে। আরমান আহমেদ তার সামনে বসে আছে।
সে এখন গভীর চিন্তায় মগ্ন। আজ সে আকাশের চোখে জান্নাতের জন্য কষ্ট, ভালোবাসার রাগ দেখছে। সে এতদিনে জান্নাতের জন্য পারফেক্ট পার্টনার খুঁজে পেয়েছে, যার কাছে জান্নাত সুখে থাকবে ভেবে মুস্কি হাসলো আরমান আহমেদ। জান্নাত রেডি হয়ে চলে এসেছে, মানে চোখে মুখে পানি দিয়ে শুধু জামাটা বদলেছে, তবুও অনেক সুন্দর লাগছে। আকাশ মুস্কি হেসে বলল, চলো যাওয়া যাক। জান্নাত মামার দিকে তাকালো, সে মাথা নাড়িয়ে যেতে বলল। আকাশ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, জান্নাতকে আসতে দেখে সামনের দরজা খুলে দিল। জান্নাত কোনো কথা না বলে বসে পড়ল। আকাশ ড্রাইভিং সিটে বসে পড়ল। জান্নাত ভাবছে আজ হয়তো তার জীবনের শেষ দিন। আজ এই মাফিয়া তাকে মনে হয় মেরে ফেলবে। জান্নাত আজ প্রস্তুত হয়ে এসেছে মরার জন্য। আসার আগে মায়ের ছবি দিকে বলে এসেছে, মা আমি আসছি তোমার কাছে। জান্নাত ভাবছে মামা আপুর সাথে আর কখনো দেখা হবে না। এটা ভাবতেই জান্নাতের চোখ ভিজে এলো। আকাশ আজ অনেক খুশি, তার মায়াবতী তার পাশে বসে আছে। তবে ওর চোখে পানি দেখে আকাশেরও কেমন জানি কষ্ট হচ্ছে। গন্তব্যে পৌঁছে গেল তারা। গাড়ি থেমে গেল। আকাশ বলল, এমন করে কাঁদছো কেন? হঠাৎ গাড়ি থামায় আর আকাশের এমন প্রশ্নে সে একটু ঘাবড়ে গেল। আমাকে কি এখনই মারবেন? মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল জান্নাত। আকাশ জান্নাতের কথা শুনে অবাক হলো, আবার খুশি হলো, কারণ তার মায়াবতী তার সাথে আজ এই প্রথম কথা বলেছে। আকাশ কিছু না বলে গাড়ি থেকে নেমে জান্নাতের দরজা খুলে ওকে নামতে বলল। জান্নাত মাথা নিচু করে গাড়ি থেকে নামলো। আমাকে ভয় পাও? জান্নাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে ঠিক আছে, বিয়ের পরেও এমন ভয় পাবে, ঠিক আছে? জান্নাত কিছুটা অবাক হয়ে গেল বিয়ে কথাটা শুনে। লোকটা তো তাকে মারতে চায়, তাহলে বিয়ে আসলো কোথা থেকে? এবার জান্নাত মাথা তুলে আকাশের দিকে তাকায়, দেখে সে হাসছে। আজ এই প্রথম কোনো ছেলেকে এত কাছ থেকে দেখছে সে। জান্নাত মাথা ঘুরিয়ে দেখলো সে তারই কলেজ এসেছে। অনেক ছেলে মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। বউ, ফর্ম ফিল আপ করে আসো যাও। জান্নাত চমকের ওপর চমক পাচ্ছে। বউ ডাকটা শুনে জান্নাতের মনটা কেমন করে উঠল। তবে লোকটা কেমন করে জানলো তার ফর্ম ফিল আপের কথা? বেশি কথা না বলে সে অফিসের দিকে রওনা দিল। একটু দূরে যেতেই, জান্নাত তুই, ভালো হয়েছে তুই এসেছিস, স্যার তোকে খুঁজছিল, চল তাড়াতাড়ি। চল। জান্নাতের সব কাজ শেষ করে বাইরে এসে দেখলো আকাশ গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইল চিপছে। দেখতে ফর্সা, মুখে খোসা খোসা দাড়ি, কালো প্যান্ট, কালো শার্ট, চোখে সানগ্লাস, চুলগুলো স্পাইক করা। আজ প্রথম জান্নাত আকাশকে ভালোভাবে দেখলো। আশেপাশে অনেক মেয়েরা তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে মনে হচ্ছে। এটা দেখে জান্নাতের কেমন অস্বস্তি লাগছে। জান্নাতকে দেখে আকাশ তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কাজ সব শেষ? জান্নাত মাথা নাড়িয়ে বলল, শেষ। আকাশ জান্নাতের পাশে একটি মেয়েকে দেখে বলল, তুমি নিশ্চয়ই মিম? মিম প্রথমে অনেক অবাক হয়েছিল যে একটি অপরিচিত ছেলে এসে জান্নাতের সাথে কথা বলছে। আকাশের কথায় মিমের ঘোর ভাঙল। মিম মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। ও, আমি আকাশ, শ্রাবণ মাহমুদ আকাশ, জান্নাতের হবু হাজবেন্ড। হাজবেন্ড কথাটা শুনে মিমের মুখ হা হয়ে গেল। জান্নাত তোর বিয়ে ঠিক হয়েছে, আর আমাকে বলিসনি? কিছুটা অভিমানী হয়ে বলল মিম। জান্নাত কিছুই বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কী বা বলবে সে? সে তো নিজেও এখনো বুঝতে পারেনি তার সাথে কি হচ্ছে। সবকিছু অনেক তাড়াতাড়ি হয়েছে, এই জন্য তোমাকে হয়তো জানাতে পারিনি। আর এখন তো জেনেছো, চলো তোমাকে ট্রিট দেই। যতই হোক শালি বলে কথা। ট্রিট কথাটি শুনে মিম লাফিয়ে বলে উঠল, এই না হলে আমার কিউট জিজু, তুমি অনেক ভালো। জান্নাতের এসব দিকে কেমন যেন লাগছে। অচেনা এক খারাপ অনুভূতি হচ্ছে তার ভিতরে। আকাশকে ও যত দেখছে তত অবাক হচ্ছে। কে বললে এই ছেলেটি একজন মাফিয়া? দেখলে মনে হয় নিষ্পাপ একটা শিশু। জান্নাত আকাশের দিকে এক নজরে তাকিয়ে এগুলো ভাবছে। আকাশ মিমের সাথে কথা বলতে বলতে জান্নাতের দিকে তাকিয়ে দেখালো সে তার দিকে অপলকের দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ দেখে মুচকি হাসলো। জান্নাতের নাক ধরে বলল, কি দেখে আমার বউটা? হঠাৎ কারো ছোঁয়া পেয়ে জান্নাত কেঁপে উঠে সামনে তাকিয়ে দেখে আকাশ তার দিকে তাকিয়ে আছে। এবার জান্নাতের মনে পড়লো এতক্ষণ সে কি করছিল। সে মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছে, কি করে পারলো সে এমন কাজ করতে। চিচি, লজ্জায় না পড়তে হলো। কি এমন ভাবছো? দাঁড়িয়ে থাকবে নাকি গাড়িতে উঠবে? সবাই গাড়িতে উঠেছে। জান্নাত এবার আর সামনে না বসে পেছনে গিয়ে মিমের সাথে বসলো। আকাশ এটা দেখে অনেক রাগ হলো, কিন্তু সে রিয়্যাক্ট না করার চেষ্টা করলো। জান্নাত পেছনে বসায় মিম বলল, দোস্ত তুই সামনে বসবি না? জান্নাত কোনো কথা বলল না। দোস্ত আমার না পেছনে বসলে মাথা ঘুরায়, তাহলে আমি সামনে যাই, তুই পেছনে থাক। মিম গিয়ে সামনে আকাশের পাশে বসে পড়লো। গাড়ি চালাচ্ছে আকাশ, আর মিম তার সাথে বিভিন্ন কথা বলছে আর হেসে উঠছে।
এটা কেন জানি জান্নাতের সহ্য হচ্ছে না। অজানা এক ব্যথা ভুগছে জান্নাত। এটা কেমন অনুভূতি জানা নেই জান্নাতের। এসব ভাবতে ভাবতে জান্নাতের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল। মিমের সাথে কথা বললেও সামনের আয়নার মাধ্যমে জান্নাতকে দেখে যাচ্ছে আকাশ। জান্নাত কেমন করে তার দিকে তাকাচ্ছিল সেটা দেখে আকাশের মনে প্রশান্তির এক বাতাস বয়ে গেল। তবে কি তার মায়াবতীর মাঝে একটু হলেও তার জন্য জায়গা তৈরি হয়েছে? হঠাৎ জান্নাতের চোখে পানি দেখে সে গাড়ি থামালো। দরজা খুলে আকাশ গাড়ি থেকে নেমে জান্নাতকেও নামালো। আকাশ জান্নাতের চোখের পানি মুছে দিয়ে তার গাল দুটি ধরে বলল। তোর চোখে পানি কেন? শক্ত কণ্ঠে বলল। জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। তোর মায়ায় জড়িয়ে গেছি রে। তোর মায়াময় মুখটা সব সময় চোখের সামনে ভাসে। তোর মুখটা দেখলে আমি জমানো শত কষ্ট ভুলে যেতে পারি এক নিমিষেই। আর সেখানে তোর চোখের পানি সহ্য হচ্ছে না রে আমার। আকাশ জান্নাতের মাথাটা উঁচু করে জান্নাতের চোখ দিকে তাকিয়ে বলল। মায়াবতী, আজ থেকে তুই আমার। তোর দিকে যে চোখ দিবে বা তোকে যে বিন্দু পরিমাণ কষ্ট দিবে তাকে আমি ধ্বংস করে দিব। এটা শুনে জান্নাত অনেকটাই অবাক হলো, কারণ এই কথাটা তার অনেক পরিচিত। সে প্রায় প্রতিদিন এই কথাটি স্বপ্নের মধ্যে শোনে। তবে এটাই কি তার রাজকুমার, তার স্বপ্নের রাজকুমার? জান্নাত আকাশের চোখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এই জন্য সেদিন এই চোখটা এত পরিচিত লাগছিল। এবার জান্নাত নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে নিল এবং গাড়িতে বসে পড়ল। হ্যাঁ, পেছনেই বসেছে। সারা রাস্তা কেউ কোনো কথা বলেনি। রেস্টুরেন্টে পৌঁছে গেল। তারা গাড়ি থেকে নেমে হঠাৎ আকাশকে দেখলো। আকাশ কয়েকটা ছেলের সাথে কথা বলছে। আকাশ আশিককে ফোন দিল, দিয়ে হাত উঁচু করে এখানে আসতে বলল। জান্নাত আর মিম অন্যদিকে ফিরে কথা বলছে বললে ভুল হবে। মিমই সব কিছু বলছে আর জান্নাত শুধু শুনছে। কিরে, এখানে কেন? এমনি এসেছিলাম। তুই এখানে কি করিস? আশিক এখনো জান্নাত আর মিমকে দেখেনি। এবার আকাশ দেখলো তাদের, দেখে চোখ দুটি লাল হয়ে গেল। রাগী ভাব নিয়ে হালকা হেসে বলল। ভাবি, আসসালামু আলাইকুম। জান্নাত হালকা মাথা নাড়ল। ভাই, আমি থাকতে পারবো না। শুধু ভাবি থাকলে হয়তো থাকতাম, কিন্তু তাদের সাথে যে বড় একটা ডাস্টবিন মার্কাওয়ালা পেতনি আছে, তাই সরি, আমাকে মাফ কর, বলল আশিক মিমের দিকে তাকিয়ে। হঠাৎ আশিকের এমন রেগে যাওয়া কিছুই বুঝে উঠতে পারছে না আকাশ। আর জান্নাত তো নীরব দর্শক। হঠাৎ মিমের দিকে আকাশের চোখ পড়তেই দেখে সেই রেগে আছে মেয়েটাও। কি বললি? আমি ডাস্টবিন? পেতনি? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? দানব একটা! পারিস তো শুধু মানুষ খুন করতে। কালো বিড়াল, লাল কুত্তা! তোর ভাগ্য ভালো যে আমি মুখ খারাপ করি না। না হলে কি করতে তুই? তুই জানিস আমি কে? আমার চিৎকার সারা ঢাকা শহর কাঁপে, আর তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমি আর জান্নাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনা পয়সায় শো দেখছি। আর এক সময় তুই কাঁপতি আমার চিৎকারে। এটা শুনে আকাশ হেসে দিল। পাশে তাকিয়ে দেখে জান্নাতও হাসছে। জান্নাতের হাসিটা অনেক সুন্দর। এই প্রথম দেখলো সে। একটু দেখে চোখ বন্ধ করে নিল আকাশ, মনের গহীনে জান্নাতের হাসির প্রতিচ্ছবি তুলে রাখার জন্য। অনেক সময় পার হয়ে গেল। আকাশ আর মিমের ঝগড়া থামছে না। এবার আকাশ ওদের থামালো। কি সমস্যা কি? হ্যাঁ, সে কখন থেকে দেখছি ঝগড়া করে যাচ্ছ? ধমক দিয়ে বলল আকাশ। যাক, এবার ঠান্ডা হয়েছে। কি তোদের মধ্যে সম্পর্কটা কি? মিম কিছু বলছে না, মাথা নিচু করে নীল চোখ দুটি থেকে এখনই বৃষ্টি ঝরবে মনে হচ্ছে। নাও, বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশের দিকে বুঝতে বাকি রইল না মিমের মনে কি আছে। আকাশ আশিককে সামনে ঠেলে বলল, যা, থামা ওকে। আশিক এগিয়ে গিয়ে মিমের চোখের বানি মুছে দিয়ে বলল, সরি। মিম একটু আশিকের দিকে তাকিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ ছেড়ে যেও না। আমি বাঁচতে পারবো না। পাগলি, কি বলো এসব? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, আমার পাগলিটাকে। আশিককে মিলাই দিছি মিমের সাথে। ট্রিট দিতে বলিস না আবার। তুমি আমার পাগল, আমি তোমার পাগলি। শোনো, এরপর থেকে যদি কষ্ট দাও তাহলে তোমার পিস্তল দিয়ে তোমাকে গুলি করে নিজেকেও শেষ করে দিব। আদুরি গলায় মিম বলল। আকাশ কিছুটা কেশে, আশেপাশে একটু খেয়াল কর শালিকা, কত মানুষ ফ্রিতে সিনেমা দেখছে। ইস, তুমি কত রোমান্টিক, আর আমারটা পুরা নিম পাতা। জান্নাত হালকা রেগে আকাশের দিকে তাকালো। আকাশের কথা শুনে সবাই হেসে দিল। সবাই একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। মিম আশিকের সাথে চলে গেল। জান্নাতকে সাথে নিয়ে আকাশ অনেক ঘুরলো, একটু শপিং করে দিল। জান্নাতকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে আকাশ। এমন সময় রাস্তায় এমন কাউকে দেখে যাকে দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। মাথা ঘুরিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করলো। জান্নাত এটা খেয়াল করেছে। আকাশের চোখ ক্রমশ লাল হয়ে আসছে। গাড়িটা ব্রেক করে দাঁড় করালো।
মাথা কাজ করছে না। আকাশের মায়ের কথা, ছোট্ট বোনের কথা মনে পড়ছে আজ খুব করে, কারণ সে রাস্তার আকরাম খানকে দেখছে, আজ 2 বছর পর তাকে দেখলো। জান্নাতের কেমন জানি মনে হচ্ছে আকাশকে এমন অবস্থার দিকে চোখে স্পষ্ট পানি টলমল করছে আকাশের। এত শক্ত মানুষ এমনভাবে দেখে কিছুটা ভয় পেল জান্নাত। ভাঙা কণ্ঠে প্রশ্ন করলো জান্নাত, আপনি ঠিক আছেন তো? আকাশ কোনো কথার উত্তর দিচ্ছে না। হঠাৎ আকাশ বলে উঠল, জান্নাত, তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? জান্নাত কি বলবে কিছুই বুঝতে পারছে না। আকাশের দিকে তাকিয়ে আছে সে। কোনো উত্তর দেওয়ার আগেই আকাশ জান্নাতকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার আগে যখন সে জান্নাতের দিকে ফিরল, তখন জান্নাত স্পষ্ট আকাশের চোখে পানি দেখলো। আকাশ জান্নাতকে জড়িয়ে ধরার পর জান্নাতের এক অন্যরকম অনুভূতি হচ্ছে মনের মধ্যে। হঠাৎ জান্নাত তার কাঁধ ভেজা ভেজা অনুভব করলো। তার মানে সত্যি কি আকাশ কান্না করছে? কিন্তু কেন? কি এমন কষ্ট তার? জান্নাত এমনভাবে দেখতে পারছে না, বুকের ভিতর যেন এক ধরনের ব্যথা চিনচিন করে উঠছে। জান্নাতের সহ্য হচ্ছে না। হোক লোকটা খারাপ, খুনি, তবুও তো মানুষ। আচ্ছা, একজন মানুষের কষ্ট, চোখে পানি দেখে কি সবার এমন অনুভূতি হয়, নাকি এই অনুভূতির অন্য কোনো কারণ আছে? মাথা গুলিয়ে যাচ্ছে জান্নাতের। জান্নাত না চাইতেই নিজের অজান্তে আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। জান্নাতের মনে যেন আজ অন্য রকমের ঝড় বইছে। অজানা এক অনুভূতির জন্ম নিয়েছে তার মধ্যে। এই সময়টা তার কাছে মধুময় মনে হচ্ছে। আকাশ হঠাৎ তার মাথার কিছুর পরশ পেয়ে তার মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের কোলে শুয়ে আছে একটা 10 বছরের ছেলে। তার মা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং ছেলেটির পেটের উপর দাঁড়িয়ে আছে 2 বছরের একটি বাচ্চা মেয়ে। 3 জনের মুখে হাসি। ছেলে মেয়েটির সাথে দুষ্টুমি করছে আর মেয়েটি হাসছে। হঠাৎ সবকিছু কালো হয়ে এলো। আপনি ঠিক আছেন তো? এবার আকাশ তার কল্পনা থেকে বের হয়ে এলো। জান্নাতকে ছেড়ে দিয়ে চোখ মুছে নিল, একটু হেসে বলল, আমি ঠিক আছি, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি, অনেক দেরি হয়ে গেছে। জান্নাত আকাশের মুখে হাসিটা দিকে মনের অনেকটা শান্তি অনুভব করলো। মাফিয়াটাও কাঁদতে পারে এটা জেনে জান্নাত একটু হাসলো। তবে তার মাথায় একটাই চিন্তা ভর করছে, হঠাৎ কি হলো যাতে এনার চোখে পানি চলে এলো। তখন দেখলাম রাস্তার কি যেন দেখছিল বারবার, আমাকে জানতে হবে। তবে একটা জিনিস জান্নাত ভালো করে বুঝে গেছে যে মাফিয়াটা উপরে যত শক্ত দেখাক না কেন, ভিতর থেকে তত নরম। কিন্তু ওনাকে নিয়ে সে এত ভাবছে কেন? কে উনি জান্নাতের? কে? কিছুক্ষণ পর আরমান আহমেদের বাড়ির সামনে গাড়ি থামালো। আকাশ নেমে জান্নাতের দরজা খুলে নামালো। জান্নাত কিছু না বলে চলে যায়। আকাশ তার দিকে এক নজরে তাকিয়ে আছে। জান্নাত বাড়ির ভিতরে যাচ্ছে, কিন্তু তার কেমন জানি লাগছে। মনে হচ্ছে তার কাছের কোনো জিনিস তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু তার এমন হচ্ছে কেন? সে পিছনে ফিরে তাকালো, ভাবতে লাগলো লোকটাকে কি সে ভিতরে আসতে বলবে। আর কিছু না ভেবে জান্নাত বলল, আপনি কি ভেতরে আসবেন না? এটা শোনার পর আকাশের মুখে হাসি ফুটলো, যেন সে এটারই অপেক্ষা করছিল। যখন আকাশ জান্নাতের দিকে আসতে যাবে, তখন একটা কল এলো আকাশের মোবাইলে। আকাশ কল রিসিভ করে এবং ওপাশ থেকে যা বলে সেটা শুনে আকাশের চোখ দুটি লাল হয়ে যায়। কারণ ওপাশ থেকে জাবির ফোন করেছিল। সে বলছে আজ ড্রাগনের ডান হাত মালিক একটা মেয়ে পাশে ডিল করছে, আবার আজ নাকি সেগুলো সাপ্লাইও দিবে। কাজটা অনেক জরুরি। আকাশ জান্নাতের দিকে তাকিয়ে বলল, আমাকে যেতে হবে, জরুরি কাজ আছে। এটা বলে গাড়িতে উঠছে। হঠাৎ জান্নাত না চাইতেও বলে ফেললো, সাবধানে থাকবেন। আকাশ এটা শুনে জান্নাতের কাছে ফিরে এলো। আমার জন্য চিন্তা হচ্ছে বুঝি? জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, সি জান্নাত, সি কি করে ফেললি রে তুই। আকাশ জান্নাতের একদমই কাছে চলে এসেছে। দুজনের নিঃশ্বাস শব্দ শুনতে পাচ্ছে। এটা দেখে জান্নাত তার চোখের খিসে বন্ধ করে নিল। জান্নাতের মনের মধ্যে প্রবল বেগে ঝড় বয়ে যাচ্ছে। সবকিছু যেন উতাল পাতাল করে দিচ্ছে। এক ধরনের অজানা অনুভূতি হচ্ছে তার মধ্যে। আজ কেন জানি অনেক আপন আপন লাগছে তার সামনের মানুষটাকে। জান্নাতকে এমনভাবে দেখতে অনেক কিউট লাগছে, ছোট বাচ্চাদের মতো লাগছে। আকাশ এটা দেখে হেসে দিল। জান্নাতের নাক ধরে একটু নাড়িয়ে দিল। লক্ষ্মী বউটা আমার। জান্নাত চোখ মেলে দেখে আকাশও তার সামনে দাঁড়িয়ে হাসছে। আচ্ছা, আমাকে যেতে হবে, সময় মতো না গেলে অনেক মেয়েদের বড় ক্ষতি হয়ে যাবে। জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ আকাশ জান্নাতের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে চলে গেল। জান্নাত সেখানে দাঁড়িয়ে আছে। একটু আগে কি হলো সেটাই ভাবছে। ভেবেই নিজেকে মুচকি হেসে নিজের মুখ ঢেকে ফেললো। জান্নাত বাড়ির মধ্যে চলে গেল। আমিনা বেগম সোফায় বসে আছে। জান্নাতের দিকে তাকিয়ে বলল, ছি, তোর লজ্জা করে না? একটা অচেনা ছেলের সাথে এত সময় বাইরে কাটিয়ে এসেছিস, না জানি কি কি করে বেরিয়েছিস। নষ্টা মেয়ে কোথাকার, যেমন মা তেমন তার মেয়ে। হুঁ। পান চিবোতে চিবোতে বলল। এটা শুনে জান্নাতের চোখে পানি চলে এলো। সবসময় জান্নাতের জন্য তার মাকেও খারাপ কথা শুনতে হয়। মামি, দয়া করে এমন বলো না। আমাকে যা বলার বলো, তবু আমার মাকে কিছু বলো না।
জান্নাতের আওয়াজ শুনে নিচে নেমে এলো ফৌজিয়া। নিচে এসে দেখে তার মা জান্নাতকে বকছে, আর জান্নাত সব সময়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাই ফৌজিয়া তাড়াতাড়ি জান্নাতের কাছে গিয়ে বলল, জান্নাত, তুই এসে গেছিস, আয় আমার সাথে আয়। বলে টেনে নিয়ে আসলো জান্নাতকে। যা ফ্রেশ হয়ে আয়। বলে ওয়াশরুমে ঠেলে দিল ফৌজিয়া জান্নাতকে। জান্নাত হাতে ব্যাগ নিয়ে ওয়াশরুমে ঢুকে যাচ্ছে। ফৌজিয়া দেখে বলল, আরে এগুলো কোথায় নিয়ে যাস? এদিকে আকাশ, জাবির, আশিক সবাই তৈরি হয়ে আছে সুযোগ পেলেই অ্যাটাক করবে। মালিক একজন চীনা মানুষের সাথে হাত মিলাচ্ছে এবং হাতেন ইশারা করে কিছু আনতে বলল। কিছুক্ষণ পর 30টা মেয়েকে আনা হলো, সবগুলো ড্রাগ দেওয়া হয়েছে, সবাই ঢুলছে, হুঁশে নেই তারা। জাবির হঠাৎ কাউকে দেখে বলে উঠল, যারা। আকাশ সামনে তাকিয়ে দেখে জাবিরের খালাতো বোন যারা। হ্যাঁ, জাবির একে সিরিয়াসলি লাভ করে। জাবিরের চোখে পানি। সকালে তো কথা বললাম, ও ওখানে আসলো কিভাবে? আকাশ কিছু বলবে তার আগে জাবির গুলি চালিয়ে দিল মালিকের উপর, কিন্তু সেটা মালিকের পাশে থাকা লোকটাকে লাগলো। দুই দলের সমান যুদ্ধ, গোলাগুলি হয়, চারদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আকাশ মেয়েগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় লুকিয়ে থাকা মালিক আকাশের দিকে গুলি চালিয়ে দেয়। এটা দেখে আকাশও মালিকের দিকে গুলি করে। আকাশের গুলিটা মালিকের কপাল বরাবর ফুটো হয়ে বেরিয়ে যায়, আর মালিকের গুলিটা আকাশের ডান হাতে এসে লাগলো। হঠাৎ গুলির আওয়াজ পাওয়ায় জাবির ও আশিক আকাশের দিকে তাকায়। তারা দেখে আকাশের হাত দিয়ে ফিনকি মেরে রক্ত বের হচ্ছে। ওরা ছুটে চলে আসে আকাশের কাছে। তখন আকাশ বলে, আমি ঠিক আছি, মেয়েগুলোকে দেখো আর ওদের ঠিকমতো বাড়ি পৌঁছে দিয়ে আয়। অনেক রক্ত বের হওয়ায় এটা বলতেই আকাশ জ্ঞান হারায়। জান্নাত নিজের বিছানায় শুয়ে আছে, রাতে কিছুই খায়নি। আরমান আহমেদ, ফৌজিয়া জোর করে তাকে খাওয়াতে পারেনি। আর মনে কেমন জানি কু ডাকছে সন্ধ্যার পর থেকে। মনে হচ্ছে ওর কাছে কোনো জিনিসের বড় কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। বারবার আকাশের কথা মনে পড়ছে তার। আজ আকাশের চোখে পানি দেখেছে, সেটাও ভুলতে পারছে না। কেন জানি বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করছে জান্নাত। সকালে গায়ের উপর পানি পড়ায় তাড়াহুড় করে উঠে পড়লো জান্নাত। সামনে তাকিয়ে দেখে আমেনা বেগম বালতি হাতে দাঁড়িয়ে আছে। কালকে রাতে জান্নাত দেরি করে ঘুমিয়েছে। কেন জানি আকাশের কথা তার বারবার মনে হচ্ছিল। তার কিছু হয়ে যায়নি তো? এসব ভাবতে ভাবতে অনেক দেরি হয়ে যায় জান্নাতের। এমন ভাবে শুয়ে বসে থাকলে কাজ কে করবে শুনি? তোর মা এসে তো আর করে দেবে না, তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে ফেল যা। জান্নাত এক নজরে আমেনা বেগমের দিকে তাকিয়ে আছে। যখন সে জান্নাতের মায়ের নামে একটু কথা বলে, জান্নাতের অনেক রাগ হয়। যেন সারাদিন রাত আমেনা বেগমকে পিটালো সে রাগ পানি হবে না। হঠাৎ ঠাস করে একটা চড় বসিয়ে দিল জান্নাতের গালে আমেনা বেগম। কি কথা কানে যায় না তোর? জান্নাত গালে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিল। কি আর করবে সে? তাই সেখান থেকে উঠে হাত মুখ দিয়ে কাজে লেগে গেল। লাল হয়ে আছে গালটা। সারাদিন কাজ করলেও সে কিছু একটা মিস করছে। আগে তো জান্নাতের এমন মনে হয়নি কখনো। জান্নাত তার ঘরে গিয়ে মায়ের ছবিটা দেখছে, তবুও তার মন ঠান্ডা হচ্ছে না। জান্নাত ভাবছে তার প্রিয়জন তো সবাই তার কাছে আছে, তাহলে আজ তার ভিতরটা এমন অশান্ত কেন? সারাদিন চলে গেল জান্নাত নিজেকে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলেও তার মনটাকে শান্ত করতে পারেনি। জান্নাত মনে মনে বলছে, সারাদিন লোকটা একবারও খবর নেয়নি, হয়তো কাজে ব্যস্ত কাউকে খুন করতে। তবু একটু সময়ও কি হয়নি খোঁজ নেওয়ার জন্য? আচ্ছা, উনি ঠিক আছে তো? এসব ভাবতে ভাবতে জান্নাতের চোখে ঘুম নেমে এলো। পরের দিন খুব সকালে ঘুম ভাঙলো জান্নাতের। নামাজ পড়ে কাজে লেগে পড়ে। আমিনা বেগম ছোট, কোনো খুঁত পেলে জান্নাতকে কথা শোনাতে দেরি করে না। সকাল 10টা। এখন জান্নাত ঘর মুছছে। তখন গাড়ির আওয়াজ এলো বাইরে থেকে। গাড়ির আওয়াজ পেয়ে জান্নাতের মনে এক ধরনের উত্তেজনা কাজ করছে। কলিং বেল বাজতেই জান্নাত একটু জামা চুল ঠিক করে দরজা খুলে দিল, কিন্তু বাইরে আকাশকে পেল না। দেখলো আগে একদিন যে লোক মিষ্টি নিয়ে এসেছিল সে লোকটা। মনে মনে বলছে জান্নাত, মানে অ্যানি ওনারই লোক। ভাবি তৈরি হয়ে নিন, আপনাকে যেতে হবে। কোথায় যাব আমি? আর কেন যাব? হসপিটালে যাব। আর কোনো প্রশ্ন নয়, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন। বলেই জাবির বাইরে গাড়ির কাছে চলে গেল। জান্নাত ভিতরে যাচ্ছে আর মনে মনে ভাবছে, হাসপাতাল কার কি হয়েছে? ওনার কিছু হয়নি তো? জান্নাত এত তাড়াহুড়ো করে বের হলো যে মামিকে জানাতে পর্যন্ত ভুলে যায়। হসপিটালে এসে দেখে চারিদিকে কালো পোশাক পরিত লোকেরা দাঁড়িয়ে আছে। জান্নাতের মনে একটাই খটকা লাগছে, ওনার কিছু হয়ে যায়নি তো? জাবির আর জান্নাত একটা কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। কেবিনের মধ্যে ঢুকতেই জান্নাতের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো, কারণ আকাশ বেডে ঘুমিয়ে আছে, হাতে বড় ব্যান্ডেজ। অজানাতে জান্নাতের চোখে পানি চলে এলো, কিন্তু কেন? কারণটা তার অজানা। জান্নাত আকাশের বেডের পাশের চেয়ারে বসে পড়লো। কেবিনের ভিতরে কেউ নেই। জান্নাত এক নজরে আকাশকে দেখছে এবং মনে মনে বলছে, কে বলবে এই ছেলেটি মাফিয়া? দেখে তো মনে হয় নিষ্পাপ শিশু। হয়তো কোনো কারণ আছে,
তার মাফিয়া হওয়ার পেছনে কি কারণ জানতেই হবে। জান্নাত আজ আকাশকে খুঁটিয়ে দেখছে। তার নজর গেল চুলের দিকে, কেমন আগোছালো হয়ে আছে। এতেই আরও কিউট লাগছে আকাশকে। জান্নাত আকাশের চুলগুলো নিয়ে খেলা করছে। তখন আকাশের ঘুম ভেঙে গেল। হঠাৎ জান্নাত দেখলো আকাশ তার দিকে তাকিয়ে আছে। জান্নাতের হাত এখনো আকাশের মাথায়। জান্নাত মাথা নিচু করে হাতটা সরিয়ে নিল, কিন্তু জান্নাত আজ আকাশকে ভয় পাচ্ছে না, বরং তার লজ্জা লাগছে এটা ভেবে একটু আগে ও কি করছিল এতক্ষণ। ভুরু নাচিয়ে মুচকি সে বলল, আকাশ বলো কি হয়েছে তোমার? কই কিছুই তো না। বাহ, আমার ভীত মায়াবতী আজ অনেক সাহসী হয়ে গেছে যে। আমি ভীতু ছিলাম না কখনো, তবে শুধু কম কথা বলি। একটু উঠে বসতে গিয়ে হঠাৎ নিজের হাত ধরে আহ বলে চিৎকার করে উঠল আকাশ। জান্নাত আকাশকে ধরে বলল, কি করছেনটা কি? দেখে শুনে উঠবেন না? কোথায় লেগেছে? কি যে করেন না আপনি? আপনি তো অসুস্থ, আর এভাবে কেউ ওঠে? জান্নাত বলেই যাচ্ছে আকাশ তার মায়াবতীকে দেখছে, আরও তার মায়ের কথা মনে পড়ে গেল। মাও এভাবে তাকে বলতো। ভালোবাসবে আমাকে? হঠাৎ আকাশের মুখে এমন কথা শুনে জান্নাত থেমে গেল। কি বলবে সে ভেবেই পাচ্ছে না। তখন দরজা খুলে খাবারের প্লেট হাতে জাবির এলো। ভাই, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। রেখে যা, পরে খেয়ে নিব। জাবির সবকিছু টেবিলের উপর রেখে হাসতে হাসতে চলে গেল। জাবির হাসছে কেন বুঝতে পারছেন না কেউ? না বুঝলে একটু পরে বুঝে যাবেন। জান্নাত আকাশকে বলল, পরে কেন খাবেন? এখনই খেয়ে নিন। খাবো তো। জান্নাত ভাবছে তার ডান হাত তো পুরো ব্যান্ডেজ করা, তাহলে খাবে কি করে? জান্নাত আরো কিছু একটা ভেবে হাত ধুয়ে প্লেটটা নিল। জান্নাত নিজ হাতে আকাশকে খাইয়ে দিচ্ছে, আর আকাশ তো ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে। এটা দেখে জান্নাত হেসে দিল। আকাশের জ্ঞান ফিরেছে কালকে রাতে, আর কালকে জাবির তাকে খাইয়েছে। এখন এখানে জান্নাত আছে, এজন্য খাবার রেখে যেতে বলছিল, যাতে সে জান্নাতের হাতে খেতে পারে। এটা ভেবে জাবির হেসেছিল। আকাশ মনে মনে ভাবছেন, কি মায়াময় হাসি জান্নাতের, দেখলেই প্রাণ জড়িয়ে যায়। আকাশ আবার জান্নাতের প্রেমে পড়ে গেল। আকাশ আবার আহ বলে বাম হাত দিয়ে বুকের বাঁ পাশে হাত দিল। জান্নাত বলল, কি হয়েছে? তোমার হাসিটা সোজা এখানে লাগলো। দেখতে দেখতে কেটে গেল অনেক সময়। আকাশকে রিলিজ করে দিবে বিকালে। রিলিজ দেওয়ার পরে জান্নাতকে বাড়ি পৌঁছে দিল আকাশ। তবে আজ ড্রাইভার গাড়ি চালিয়েছে জান্নাতের বাড়ির সামনে। আমি কিন্তু উত্তরটা এখনো পাইনি, অপেক্ষায় থাকলাম বলে চলে গেল আকাশ। জান্নাতের মনটা আজ অনেক ভালো। মনে হচ্ছে সে এখন আর একা নয়, সাহসী মনে হচ্ছে নিজেকে। আর ভাবতেই অন্যরকম মনে হচ্ছে। জান্নাত যখন হসপিটালে যাচ্ছিল তখন আমিনা বেগম দেখছিল যে জান্নাত গাড়িতে উঠে কোথাও যাচ্ছে। এ আসছে নষ্টা মেয়ে কোথাকার। তো আজ কোন হোটেলে গিয়েছিলি? যেমন তোর মা ছিল ঠিক তেমন মেয়েও। ছি, লজ্জা করে না তো? আমিনা বেগম বলল, পান চিবোতে চিবোতে। জান্নাতের মন নিমেষেই খারাপ হয়ে গেল, চোখ ভারী হয়ে এলো। মামি, তুমি এমন কথা বলতে পারলে? তুমি না মা, মেয়েকে এমন কথা বলতে তোমার মুখে বাঁধলো না? তোর মতো নষ্টা মেয়ের মা আমি না। নষ্টা মায়ের নষ্টা মেয়ে। ছি মামি, তোমার জন্য আমার মনে যে সম্মানটুকু ছিল আজ সেটা শেষ হয়ে গেল। তুমি একটা কলঙ্ক, তুমি নারী জাতির কলঙ্ক। বাহ, তোর মুখে বুলি ফুটেছে দেখছি, আবার আমার মুখে মুখে তর্ক। চোখ পাকিয়ে বলল আমিনা বেগম। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার, বলে চলে গেল জান্নাত। আমিনা বেগম ভাবছে, আমার মুখের উপর তর্ক করা তোকে এমন শাস্তি দেব যাতে তর্ক করা ভুলে যাস। আমিনা বেগম হাসতে হাসতে চলে গেল রান্নাঘরের দিকে। জান্নাতের মনটা আজ অনেক ভালো। এতদিন পর সে কাউকে পেয়েছে যার সাথে সে সুখ দুঃখের কথা ভাগাভাগি করতে পারে। এগুলো ভাবতে ভাবতে সে তার রুমে চলে গেল। মায়ের ছবি বের করে দেখতে লাগলো। জানো মা, আমার জীবনে এমন কেউ এসেছে যে শুধুমাত্র আমার সুখ চায়। আমার চোখে পানি দেখলে তারও নাকি কষ্ট হয়। হ্যাঁ, তবে সে খারাপ কাজ করে শুনেছি। সে নাকি ভালো মানুষের কোনো ক্ষতি করে না। জান্নাত ওর মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে এই কথাগুলো বলছে। এমন সময় হঠাৎ সে তার পিঠে গরম কিছু অনুভব করলো। এমন গরম যেন সেটা জান্নাতের কলিজা টেনে বের করে নিয়ে আসছে। জান্নাত মাগো বলে চিৎকার করে পেছনে তাকিয়ে দেখলো আমিনা বেগম গরম খুন্তি তার পিঠে চেপে ধরেছে। জান্নাত ছটফট করছে, আর আমিনা বেগম ছ্যাঁক দিয়েই যাচ্ছে। তোকে বলেছিলাম আমার সাথে তর্ক না করতে, বলেছিলাম কঠিন শাস্তি পেতে হবে এর জন্য। মামি, দয়া করে ছেড়ে দাও, অনেক কষ্ট হচ্ছে। আমিনা বেগম হেসে যাচ্ছে। জান্নাত এরপর আর কিছু বলতে পারলো না। চোখ দুটি ভারী হয়ে এলো তার। অন্ধকার নেমে এলো জান্নাতের চারিদিকে। এটাই কি সেই যন্ত্রণা যেটাকে মৃত্যুর যন্ত্রণা বলা হয়? জানা নেই জান্নাতের। মুখে অস্পষ্টভাবে মা বলে চোখ দুটি বন্ধ করে নিল। হঠাৎ করে জান্নাতের চিৎকার শুনে দৌড়ে চলে এলো আরমান আহমেদ আর ফৌজিয়া।
জান্নাতের ঘরে এসে দেখে আমেনা বেগম হাসছে, হাতে এখনো খুন্তিটা আছে, আর জান্নাত নিচে পড়ে আছে। তাদের চোখ গেল জান্নাতের পিঠের দিকে। সেটা দেখে তাড়াতাড়ি ফৌজিয়া চলে গেল জান্নাতের কাছে। দেখে বোঝার বাকি রইল না কি হয়েছে। জান্নাতের পিঠে অনেক জায়গায় গরম ছ্যাঁক লাগার কারণে চামড়া পুড়ে গেছে। রক্ত ও এক ধরনের পানি একসাথে মিশে বের হচ্ছে। সি আমেনা, তুমি খারাপ এটা আমি জানতাম, কিন্তু এতটা নিষ্ঠুর, এতটা খারাপ সেটা আমার জানা ছিল না। তোমারও তো একটা মেয়ে আছে, তুমিও তো মা। তোমার মেয়ের বয়সী জান্নাতের সাথে এমনটা করতে তোমার হাত একটুও কাঁপলো না? আমেনা বেগমের কোনো অনুতাপ নেই। সে বলল, যা করেছি ভালো করেছি। ছি মা, তুমি এমন, তোমাকে তো আমার মা বলতেও ঘৃণা করছে। বেশি বুঝতে শিখে গেছিস তাই না? ঠাস করে একটা চড় বসিয়ে দিল আরমান আহমেদ আমেনা বেগমের গালে। যদি জান্নাতের কিছু হয় এ বাড়িতে আর তোমার জায়গা হবে না। বাবা, তাড়াতাড়ি জান্নাতকে হসপিটালে নিয়ে যেতে হবে। বলে কোলে উঠে নিল আরমান আহমেদ জান্নাতকে। নিজেদের গাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। আমেনা বেগমকে সাথে নেয়নি। আকাশ বিছানায় শুয়ে আজকের কথা ভাবছে। মায়াবতী নিজের হাতে ওকে খাইয়ে দিয়েছে, কথা বলছে তার সাথে। হঠাৎ আকাশের ফোন বেজে উঠল। পরিচিত নাম্বার থেকে তাড়াতাড়ি রিসিভ করলো। হ্যাঁ বল। ভাই ভাবিকে কোথাও নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। ভাবিকে দেখে মনে হলো অসুস্থ। এটা হলো আকাশের একটা লোক যে সব সময় জান্নাতের বাড়ির বাইরে পড়ে থাকে। শোয়া থেকে উঠে দাঁড়ালো। আচ্ছা তুই ফলো কর, আমি আসছি বলে রেখে দিল। আকাশ ভেবেই পাচ্ছে না। একটু আগেই তো দেখে মনে হলো না সে অসুস্থ, তাহলে না, মাথায় কিছু আসছে না। আকাশ তাড়াতাড়ি নিচে গেল। দেখলো সোফায় জাবির বসে আছে আর তার কোলে যারা। হ্যাঁ, এটা জাবিরের একমাত্র সিরিয়াস রিলেশন। সেদিন যারা জাবিরকে দেখে ছুটে এসে ওকে জড়িয়ে ধরে বলেছিল, মনে হচ্ছিল সব কিছু হারিয়ে ফেলছি, শুধু তোর মুখটা বারবার মনে পড়ছিল। একটা বার তোকে দেখার জন্য মনটা ছটফট করছিল। হয়তো ভালোবেসে ফেলেছি তোকে, হ্যাঁ, তবে একটু না, অনেকটাই। এমন সময় আকাশের গুলি লাগে। তারপরে তো সব জানেনি। আকাশকে বের হতে দেখেই জাবির বলল, কি রে, কই যাস? একটু বাইরে যাব। তুই এখনো সুস্থ হসনি, আমি আসি তোর সাথে। না, তুই বরং যারার সাথে থাক, আমি এক্ষুনি চলে আসবো। জাবিরকে কিছু বলতে না দিয়ে আকাশ বের হয়ে গেল। জান্নাতকে নিয়ে আরমান ফৌজিয়া হসপিটালে পৌঁছে ডাক্তার ডাক্তার বলে চিল্লাতে লাগলো। ডাক্তার এসে দেখে বলল, আরে ইনি তো মিস্টার আকাশ সাহেবের স্ত্রী। দুপুরে তো ঠিক ছিল। ওই ডাক্তার, কথা কম বল, আগে ওকে দেখ। ডাক্তার জান্নাতের চিকিৎসা করছে। সেন্সলেস হয়ে গেছে, কিন্তু পিঠের ক্ষতগুলো গভীর হয়ে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই। শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। স্বস্তির নিঃশ্বাস নিল আরমান আহমেদ আর ফৌজিয়া। তারা যখন পিছনে ফিরল, দেখলো তাদের পিছনে আকাশ দাঁড়িয়ে আছে। চোখ দুটো থেকে মনে হচ্ছে লাভা বের হচ্ছে, পিস্তল বাম হাতে। যেটা দেখে ওরা দুজনই ভয় পেয়ে গেল। তাদের তো মনেই ছিল না জান্নাতের অন্য একটা পরিচয় হতে যাচ্ছে। আকাশের কথা তাদের মনেই ছিল না। কি করে পিঠে ক্ষত হলো? কেউ কোনো কথা বলছে না। পিস্তল দেখে ওদের কথা বন্ধ হয়ে গেছে। আমি কিছু জিজ্ঞাসা করেছি। চিৎকার করে বলল, যেটা শুনে সব কিছু কেঁপে উঠল। এবার ফৌজিয়া সব কিছু বলে দিল কি ঘটেছে। আকাশ সব কিছু শুনে রাগের মাত্রা আরও বেড়ে গেল। কিছু একটা ভেবে শান্ত হয়ে গেল। শান্ত গলায় বলল, আপনারা বাড়ি চলে যান, আমি আছি এখানে। আপনাদের দেখলে আমার রাগ কমবে না, তাই প্লিজ। আরমান আর ফৌজিয়া আকাশের দিকে তাকিয়ে রইল, যেন ওরা কিছু বুঝতে পারছে না আকাশ কি বলছে। আপনারা ভাববেন না, আমি জান্নাতের কোনো ক্ষতি হতে দিব না। আর একটা কথা, জান্নাত সুস্থ হলেই আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব। আকাশ জাবির আর আশিককে ফোন করে বলল যে হসপিটালে আর এখানেই থাকবে। আমেনা বেগম সোফায় বসে আছে। আরমান আহমেদ ও ফৌজিয়া বাড়ি ফিরে এলো। কেউ আমেনা বেগমের দিকে তাকালো না পর্যন্ত। ওরা দুইজন সোজা ঘরে চলে গেল। আমেনা বেগমও উঠে ঘরে চলে এলো। সে এসে দেখলো আরমান আহমেদ বালিশ কম্বল নিয়ে রুমের বাইরে চলে যাচ্ছে। আমেনা বেগম অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ এসব নিয়ে? যেখানেই যাই না কেন, তোমার মতো হৃদয় মানুষের সাথে আমি থাকতে পারবো না। আরমান আহমেদ ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমেনা বেগম দরজার কাছে দাঁড়িয়ে আরমান আহমেদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। জান্নাত মিট মিট করে চোখ খুলতেই দেখলো তার হাত উপর ঘুমিয়ে আছে আকাশ। এলোমেলো চুল দেখতে অন্যরকম লাগছে, তবু কিউট।
চারপাশে চোখ বুলিয়ে দেখলো রুমটা অন্যরকম লাগছে। তারপর সে মনে করতে লাগলো কালকে তার সাথে কি ঘটেছিল। চিন্তা করতেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। জান্নাতের হালকা নড়াচড়ায় আকাশের ঘুম ভেঙে গেল। আকাশ ঘুম ভেঙে দেখে জান্নাত বিনা শব্দে চোখের পানি বিসর্জন দিচ্ছে। আকাশ তাড়াতাড়ি জান্নাতের চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে, চোখে পানি কেন? জান্নাত মাথা নাড়িয়ে বলল, কিছু না। জান্নাত কিছু না বললেও আকাশ বুঝতে পেরেছে। একটু হেসে বলল, চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। এদিকে আমরা আর আপনাকে সময় দিতে পারবো না। ব্যাংকের দেওয়া তারিখ শেষ হয়ে গেছে। 3 দিনের মধ্যে যদি টাকা জমা দিতে না পারেন আপনার সবকিছু নিলাম হবে। ব্যাংক ম্যানেজার বলল আকরাম খানকে। আমার আর কিছুদিন সময় দিন, আমি টাকা দিয়ে দিব। সরি মিস্টার আকরাম খান, এটা উপরের অর্ডার। ব্যাংক ম্যানেজার বলে চলে গেল। এখন আমার কি হবে? 3 দিনে এত টাকা কোথা থেকে পাবো? 3 দিন চলে গেল। আকাশ জান্নাতের অনেক কেয়ার করছে। এতে জান্নাত বুঝতে পেরেছে সে তাকে কতটা ভালোবাসে। আজ জান্নাতকে রিলিজ দেওয়া হবে। বিকালে ফৌজিয়া আর অভ্র এসেছে জান্নাতকে দেখতে। অবশ্য এর আগেও এসেছে ফৌজিয়া আর আরমান আহমেদ। কেমন আছিস রে বোন? এখন একটু ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি, তবে তোকে অনেক মিস করি রে। হ্যাঁ, আমি কিন্তু মিস করি আমার বোনটাকে। আরে অব্র ভাইয়া কেমন আছেন? তোমার বোন যেমনটা ঠিক রেখেছে। বলে ফৌজিয়ার দিকে তাকালো। ফৌজিয়া তো রেগে ফায়ার। আচ্ছা, এনার সাথে পরিচয় করিয়ে দিবা না? একটু হেসে বলল অব্র, চেয়ারে বসে হাসতে থাকা আকাশকে দেখে। হ্যাঁ, ইনি হচ্ছে। জান্নাত ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না, তবে এটা বলতে সে একটু লজ্জা পাচ্ছে। সেটা জান্নাতের চেহারায় ফুটে উঠেছে। থাক, আর বলতে হবে না, বুঝে গেছি। আচ্ছা তোমরা থাকো, আমি জান্নাতের রিলিজের ব্যবস্থা করে আসছি, আর তুই আয় আমার সাথে। চলো। এদের এমন করে কথা বলতে দেখে জান্নাত ফৌজিয়া দুজনই অবাক। দুইজন বেরিয়ে গেল। আচ্ছা আপু, অব্র ভাইও কি মাফিয়া? না তো, তবে এরা এমন করে কথা বললো যেন এরা পুরনো বন্ধু। আকাশ আর অভ্র রুমে এসে দেখে দুই বোন গল্প করছে। জান্নাত রেডি হয়ে নাও, আমরা এখান থেকে যাব, তোমার রিলিজ হয়ে গেছে। চলে যাওয়ার কথা শুনে জান্নাতের ভেতরটা কেমন করে উঠল। বাড়ি গেলে মামির সামনে আবার দাঁড়াতে হবে, এটা ভেবেই জান্নাতের মুখ কালো হয়ে গেল। ফৌজিয়া অভ্রকে একটু পাশে এনে জিজ্ঞাসা করেছে, তুমি ওনাকে চিনো কি করে? অভ্র একটু হেসে ফৌজিয়ার গাল দুটি ধরে বলল, ও আমার বন্ধু, আমরা একসাথে লন্ডনে পড়ালেখা করতাম। আর ও যে জান্নাতকে পছন্দ করতো সেটা আমি আগের থেকেই জানতাম। জান্নাত আর আকাশ একটা গাড়িতে উঠল, আর ওরা দুজন অন্য গাড়িতে। আচ্ছা, ওরা আমাদের সাথে আসবে না? আকাশ কোনো কথার উত্তর দিচ্ছে না, গাড়ি সে নিজেই চালাচ্ছে। আপনি কি অব্র ভাইয়াকে আগে থেকে চিনতেন? এবারও সে কিছু বলছে না। জান্নাত খেয়াল করলো যে এটা তার বাড়ির রাস্তা না, অন্য কোনো রাস্তা। কিছুক্ষণ পর গাড়িটা বড় একটা গেটের সামনে চলে আসলো। বাড়িতে ঢোকার পর জান্নাত তো অবাক, এটা কোন জায়গা? এত বড় বাড়ি, যেন রাজপ্রসাদ। বাড়ির সামনে ফুল বাগান, আবার একটা দোলনাও আছে। অনেক সুন্দর পরিবেশ। আকাশ গাড়ি থেকে বেরিয়ে জান্নাতকে বের করলো এবং বলল, ওয়েলকাম হোম। জান্নাত আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, হোম মানে? এটা কার বাড়ি? আজ থেকে এটা তোমার বাড়ি। কিন্তু মামা মামি? আজ থেকে এখানেই তুমি থাকবে। জান্নাতকে নিয়ে ভেতরে গেল আকাশ। বাড়ির ভেতরে ঢুকতেই একটা অচেনা মেয়ে চলে আসলো জান্নাতের সামনে। হাই জান্নাত, কেমন আছো? আমি জারা। আমি ভালো আছি। আরে ভাবি চলে এসেছে। হঠাৎ জান্নাত আকাশকে খুঁজতে পেছনে তাকালো, কিন্তু সে কোথায়? ও এক্ষুনি চলে আসবে ভাবি। একটু পরে আকাশ আসলো, কিন্তু সে বাইরে থেকে না, উপর থেকে, মানে সে ঘরের মধ্যেই ছিল। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। জান্নাত আজ অনেক হেসেছে। আকাশ তো এটাই চায় যে জান্নাতের মুখে সব সময় হাসি থাকুক। যারা জান্নাতকে নিয়ে গেল একটা রুমে। রুমটা অনেক সুন্দর, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে রুমের চারিদিকে জান্নাতের অনেক ছবি লাগানো। আজ থেকে এটা তোমার রুম বলে বেরিয়ে গেল যারা। জান্নাত রুমটা ঘুরে ঘুরে দেখছে, বেশ সাজানো, অনেক সুন্দর। হঠাৎ জান্নাতের চোখ গেল টেবিলের উপর রাখা কাগজের দিকে। জান্নাত কাগজটা খুলে দেখলো তাতে লেখা হ্যাপি বার্থডে মায়াবতী, আর আমার পক্ষ থেকে তোমার গিফট হলো তোমার সামনে দেওয়াল থেকে পর্দাটা সরাও। জান্নাত কাগজটা রেখে দেওয়ালে লাগানো পর্দাটা সরালো এবং যেটা দেখলো সেটা দেখে জান্নাত চোখের পানি ধরে রাখতে পারলো না।
কারণ সেখানে জান্নাতের মায়ের ছবি বড় করে লাগানো। এটা দেখে জান্নাত বাইরের উদ্দেশ্যে বের হলো, দেখলো বাইরে যারা। উনি কোথায়? আকাশ ভাই মনে হয় ছাদে আছে, আর ওটা এইদিকে। জান্নাত ছুটে চলল ছাদের দিকে। জান্নাত এখন অনেকটা সুস্থ, তাই ছুটতে পারে। জান্নাত ছাদে গিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে। ছাদের এক কোণায় একটি আলো টিপ টিপ করে জ্বলছে শুধু, আর সেখানেই আকাশ দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে শব্দ হয়, আকাশ পিছনে ফিরে দেখে জান্নাত, তাই সে একটু মুচকি হাসে। হঠাৎ জান্নাত আকাশকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলে, ধন্যবাদ আপনাকে, এটা আমার জীবনের বেস্ট গিফট। পাগলি একটা। হঠাৎ ছাদ সম্পূর্ণ আলোকিত হয়ে গেল। পিছন থেকে অনেকেই বলে উঠল, হ্যাপি বার্থডে জান্নাত। জান্নাত পিছনে ফিরে দেখলো আরমান আহমেদ, ফৌজিয়া, অভ্র, জাবির, যারা, আশিক, মিম সবাই দাঁড়িয়ে আছে এবং উইশ করছে। ওদের দেখে জান্নাত তাড়াতাড়ি আকাশকে ছেড়ে দিল এবং লজ্জায় মাথা নিচু করে নিল। কেক কাটা হলো, সবাই মজা করছে। এমন সময় আকাশের মোবাইলে একটা কল এলো। সেটা রিসিভ করতেই ওপাশ থেকে যেটা বলল সেটা শুনে আকাশ হেসে উঠল। কল কেটে দিয়ে মনে মনে বলতে লাগলো, আজকের দিনটা সত্যি আমার জন্য অনেক খুশির। তোমাকে আমি ধ্বংস করে দেবো আকরাম খান। ভিলেনের মতো হেসে উঠল আকাশ। খুব সকালে জান্নাতের ঘুম ভেঙে যায়। উজু করে আলমারি থেকে জায়নামাজের পাটি বের করে নামাজ পড়ে নেয়। কালকে সবাই চলে গিয়েছে। থাকার জন্য অনেক অনুরোধ করার পরেও বাড়িতে শুধু জান্নাত, আকাশ, জাবির আর যারা আছে। আশিক তার বাড়িতে। জান্নাত নিচে নামলো, উদ্দেশ্য সবার জন্য নাস্তা বানানো। নিচে গিয়ে দেখে কাজের লোকেরা নাস্তা বানাচ্ছে, তবে সেগুলো কিছুই জান্নাত চিনতে পারছে না। একজন পুরুষ ও একজন নারী, হ্যাঁ ওরা আবার স্বামী স্ত্রী। জান্নাতকে কিচেনে দেখে কাজের লোকেরা অবাক হয়ে বলল, ম্যাডাম আপনি এখানে? আপনি গিয়ে চেয়ারে বসেন, স্যার দেখলে রাগ করবেন। জান্নাত হেসে বলল, আমাকে ম্যাডাম নয় জান্নাত বলে ডাকবেন, আর তুমি করে বলবেন। এটা কি করে হয়? আপনি তো আমাদের ম্যাডাম। আচ্ছা, আমি আপনাদের ম্যাডাম তাই না? আমি যা বলবো সেটা তো আপনারা শুনবেন তাই না? ওরা দুজন মাথা নাড়ল। ঠিক আছে, তো আমার হুকুম হলো আপনারা আমাকে জান্নাত বলে ডাকবেন, আর তুমি করে বলবেন। হবে কি আমার আপনজন? মহিলা লোকটি এগিয়ে আসে, জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাদের স্যার যেমন তুমিও ঠিক তেমন মা। নিজের জন্য ঠিক মানুষটাকে পছন্দ করেছে। আজ থেকে আমাদের আপনজন ভাবতে পারো। ঠিক আছে খালা, আমাকে কাজ করতে দাও, নাস্তা বানাতে হবে। নাস্তা তো আমরা বানাচ্ছি, আর স্যার দেখলে যদি কিছু বলে? আমি তো আছি, আর এটা আমার হুকুম, সরো এখন। জান্নাতের এমন কথা আর কাণ্ড দেখে কাজের লোক দুটি হেসে উঠল। আকাশের ঘুম ভাঙলো কিছুর শব্দে। চোখ খুলে সামনে দেখলো জান্নাত শাড়ি পরে হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো খোলা। পুরো বউ লাগছে জান্নাতকে। আকাশকে কেমন যেন টানছে আজ। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে সে জান্নাতকে বলল, এমনভাবে আমার সামনে এসো না গো, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। জান্নাত আকাশের এমন কথা শুনে স্থির হয়ে গেছে। কি বলছে লোকটা? বেশি কিছু না ভেবে বলল, নিন চা নিন। আকাশ চা নিয়ে এক চুমুক খেয়ে দেখলো চায়ের স্বাদটা আজ হঠাৎ আলাদা কেন। তবে এমন চা আকাশকে ছোটবেলায় কেউ বানিয়ে খাইয়েছিল, সেই একই স্বাদ। এটা আকাশের খুব ভালোভাবে মনে আছে। আকাশের ভাবা থেকে জান্নাত ভাবছে হয়তো চাটা ভালো হয়নি। তা সে জিজ্ঞাসা করে ফেললো, চাটা কি ভালো হয়নি? আকাশ ঘর থেকে বেরিয়ে বলল, শুধু ভালো না, অনেক ভালো হয়েছে। জান্নাত এটা শুনে এমন খুশি হলো যেন ওর মনে হচ্ছে যে ও বড় কিছু জয় করে ফেলেছে। জান্নাতের হাসি থেকে আকাশ ফট করে জান্নাতের গালে একটা চুমা দিয়ে বলল, এত সুন্দর চা খাওয়ানোর জন্য গিফট। বলে ওয়াশরুমে চলে গেল। আকাশের পাপ্পি দেওয়ার সাথে সাথে জান্নাতের মুখে হাসি ছুট মেরেছে। সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে, কি লুচ্চা রে বাবা, এটা নাকি গিফট। তবে জান্নাতের মনে অন্যরকম ফিলিংস হয়েছিল যখন আকাশ তার কাছে ছিল। আকাশ ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে আসলো এবং এসে অবাক। এসব খাবার আকাশ কাজের লোকদের দিকে তাকাতে জান্নাত বলে উঠল, সবকিছু আমি বানিয়েছি। আকাশ জান্নাতের দিকে তাকাতে দেখে সে একটা কিউট ফেস বানিয়ে দাঁড়িয়ে আছে। ভাবি, ও খাক আর না খাক আমাকে দাও। হ্যাঁ, তোমার তো সারাদিন খাই খাই। না, অনেকদিন এসব খাই না, তাই দেখে অবাক হয়েছি। আচ্ছা, সবাইকে দাও। এবার জান্নাতের মুখে হাসি ফুটলো। সবাই অনেক তৃপ্তি করে খাচ্ছে। প্রথমে জান্নাত সবার সাথে না বসলেও পরে সবার জোরাজুরিতে সবার সাথে খেয়ে নিল।
খেয়ে আকাশ নিজের রুমে চলে এলো। বিছানায় বসে জান্নাতের মামির কথা চিন্তা করতে লাগলো। ও সব চিন্তা করতে করতে আকাশের সেই কালো রাতের কথা মনে পড়ে গেল। জান্নাত রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে আকাশের চোখ দুটি লাল হয়ে আছে, যেন কোনো এক ব্ল্যাক হোল সব কিছু নিমেষেই শেষ করে দিতে প্রস্তুত। জান্নাত তাড়াতাড়ি করে আকাশের কাছে চলে গেল। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আকাশ জান্নাতের দিকে তাকিয়ে শত কষ্ট বুকে চাপিয়ে মুখে হাসি নিয়ে বলল, কই, আমি ঠিক আছি। আচ্ছা, সবাইকে দেখছি, কিন্তু আপনার মা বাবা কোথায়? ওদের তো দেখলাম না। এটা শুনে আকাশের মুখে হাসিটুকু নিমেষে শেষ হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, সেই গল্প না হয় অন্য কোনো দিন বলবো তোমায়। জান্নাত আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আকাশ এবার উঠে জান্নাতের দুই কাঁধ ধরে বলল, জান্নাত, তোমার বাবা কোথায়? আমি তো বাবাকে কখনো দেখিনি, তবে শুধু তার নামটা জানি। তবে আমি তাকে বাবা হিসেবে মানি না। কি নাম তোমার বাবার? আবির। আচ্ছা জান্নাত, আমাকে একটু বাইরে যেতে হবে, আসতে দেরি হতে পারে। কিছু লাগলে খালাকে বলো, আর ঘরের বাইরে বা ছাদে যাবে না। জান্নাত মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। কিছুক্ষণ পর আকাশ বের হয়ে গেল আর জাবির জারাকে বাড়ি দিয়ে আসতে গেল। জান্নাতের যেন সময়টা মোটেও কাটছে না। সে আগে কাজ করতে করতে সময় পার করত, তাই তাড়াতাড়ি সময় চলে যেত। জান্নাত সিদ্ধান্ত নিল সে কাজ করবে। তবে কি করবে সে? উপরে আকাশের রুমে চলে গেল। সে দেখলো কাপড় চোপড় বিছানায় ফেলানো। জান্নাত সেগুলো গুছিয়ে আলমারির মধ্যে রাখলো। তখন আলমারির মধ্যে সে একটি ডায়েরি দেখতে পেল। দেখে মনে হচ্ছে ডায়েরিটা অনেক আগের। প্রথম পৃষ্ঠা খুলতেই জান্নাত যেটা দেখে সেটা দেখে অবাক হয়, কারণ উপরে অভি লেখা। অভি নামটা শুনে জান্নাতের ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ অভি নামের একজনকে জান্নাত চিনত ছোটবেলায়। পরের পেজ উল্টাতে গিয়ে একটা ছবি ডায়েরিটার মধ্য থেকে নিচে পড়লো। জান্নাত নিচু হয়ে ছবিটা উঠালো এবং দেখলো তারই পরিচিত সেই মুখ, যার সাথে কেটেছে ছোটবেলার অনেকটা সময়। সাথে আরও 3 জন, একটা মহিলা, সাথে একটা মেয়ে, বয়স 1.5-2 বছর হবে, এবং সাথে একটা পুরুষ, তবে তার চেহারায় টেপ লাগানো। জান্নাত ডায়েরি আর ছবিটা নিয়ে বিছানায় বসে পড়ে। ছবিটা একপাশে রেখে ডায়েরিটার প্রথম পেজ উল্টালো। তখন পেছন থেকে জান্নাত বলে জোরে চিৎকার শুনতে পেল। পেছনে ফিরে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে, অনেক রাগে হয়ে আছে ও। আকাশ জান্নাতের কাছে এসে ডায়েরি ও ছবিটা কেড়ে নিয়ে বলল, আমার সব কিছুই তোমার, শুধু এটা বাদে। আর এটা সম্পর্কে কোনো প্রশ্ন করবে না কখনো। এরপর যদি এটা তোমার কাছে দেখেছি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। চিৎকার করে বলে উঠল আকাশ। আকাশের এমন রূপ দেখে জান্নাত অনেকটা ভয় পেয়ে গেছে, তবুও জান্নাতের মনে অনেক প্রশ্ন হানা দিচ্ছে। অভির ছবি আকাশের কাছে কেন? তাহলে কি উনি? আমাকে জানতেই হবে কি রহস্য আছে ওনার মাঝে। জান্নাতের চুপ হয়ে দাঁড়িয়ে থাকা দেখে আকাশ আবার বলল, কি বলেছি শুনতে পেয়েছো তুমি? ধমক দিয়ে কিছুটা জান্নাতের কাছে গিয়ে আকাশের ধমক শুনে জান্নাত কেঁপে ওঠে এবং মুখ দিয়ে বলে ফেলে, অভি। আকাশ জান্নাতের মুখে অস্পষ্ট অভি শব্দটা শুনতে পেয়ে কিছুটা অবাক হয়ে বলে, কি বললে তুমি? জান্নাত আঙুল আকাশের দিকে ধরে বলে, অভি। অভি নামটা শুনে আকাশের ওর মায়ের কথা মনে পড়ে যায়। শুধুমাত্র আকাশের মাই ওকে এই নামে ডাকতো না, আরও একজন এই নাম জানতো। তাহলে কি আকাশ জান্নাতের দিকে তাকিয়ে বলে অনু? জান্নাত এবার শিওর হয়ে যায় এটাই ওর ছোটবেলার বন্ধু। জান্নাত মাথা নাড়ায়। জান্নাতের মাথা নাড়ানোর সাথে সাথে আকাশ জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতের মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে জান্নাতের মধ্যে। অনুভূতিগুলো জাগ্রত হয়ে উঠছে জান্নাতের, যেন তাকে কেউ টানছে আকাশের দিকে। ওর সাথে হারিয়ে যেতে ইচ্ছে করছে ভালোবাসার সাগরে। জান্নাতের চোখে হঠাৎ করে পানি চলে এলো। আকাশ কিছুক্ষণ জড়িয়ে ধরার পর সে বুঝতে পারলো জান্নাতের চোখে পানি, তাই সে তাড়াতাড়ি সরে দাঁড়ালো। কত জায়গায় খুঁজেছি তোমায়, কোথাও পাইনি। আমি তোমাকে পুরো বাংলাদেশ খুঁজেছি তোমাকে, কিন্তু জানতেই পারিনি আর সেই ছোট্ট বন্ধুটাই আমার মায়াবতী হবে। জান্নাতের মনে অনেক প্রশ্ন। যখন জান্নাত কিছু জিজ্ঞাসা করবে এমন সময় আকাশ বলল, এখন কোনো প্রশ্ন নয়। একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, যাও তৈরি হয়ে নাও, আমরা এক জায়গায় যাব। এটা বলে বেরিয়ে গেল। জান্নাত প্যাকেটটি খুলে দেখে একটা কালো শাড়ি সহ যা যা লাগবে সব আছে। জান্নাত তৈরি হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। এটা যে জান্নাত সে নিজেকে চিনতে পারছে না, নিজেকে ড্রাগ কুইন মনে হচ্ছে। হঠাৎ কেউ পিছন থেকে জান্নাতকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, সেটা আর কেউ নয়, আকাশ। আর এমন কারো সাহস নাই যে জান্নাতে টাচ করবে। যদি করে তাহলে তখনই তাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবে। হঠাৎ জড়িয়ে ধরা জান্নাত কিছুটা ভয় পেল। জান্নাত এখন আকাশের উপস্থিতি বুঝতে পারে।
আশেপাশে থাকলে জান্নাতের হৃদ স্পন্দন বেড়ে যায়। আকাশ জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরে জান্নাতের চুলে নাক ডুবালো। আকাশের এমন স্পর্শ যেন জান্নাতকে পাগল করে দিচ্ছে। মায়াবতী, তোমাকে এমন রূপে দেখলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। আকাশের এমন কথাই জান্নাত ভয় পেয়ে গেল। আকাশের ছোঁয়া পেয়ে জান্নাত যেন জমে গেছে, তবুও আস্তে করে বলল, ছাড়ুন আমায়, দেরি হয়ে যাবে তো। কোথায় যাবেন বলছিলেন? আর ভুলে যাবেন না আমরা বিবাহিত নই। করবো তো আমরা। জান্নাত কিছুটা ভয় পেয়ে বলল। কি? এবার জান্নাতকে নিজের দিকে ঘুরিয়ে আকাশ বলল, বিয়ে কয়েকদিন পরে আমরা বিয়ে করব। আর এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। বলেই হঠাৎ আকাশের জান্নাতের কিস করে বসে। জান্নাত তো পুরো অবাক হয়ে আছে। কি হলো এটা তার সাথে? জান্নাত ভাবতেই পারেনি হঠাৎ এমন কিছু হয়ে যাবে তার সাথে। এখনো ঘরের মধ্যে আছে জান্নাত। আকাশ জান্নাতের এমন অবস্থা থেকে দুই গালে হাত রেখে বলল, কি আরো একটা চাই বলছি? কি? না না, আর এটা কি ছিল? কথা ঠিক মতো বলতে পারছে না। আকাশ একটু হেসে বলল, এটা নজর ঠিক ছিল, কারণ নজর যেন না লাগে আমার মায়াবতীর। তাড়াতাড়ি এসো। জান্নাত আর আকাশ গাড়িতে উঠেছে। সামনে একটা গাড়ি, আবার পেছনে একটা গাড়ি, সবাই বডিগার্ড। আকাশ গাড়ি ড্রাইভ করছে, জান্নাত তার পাশে বসে আছে আর বারবার তাকাচ্ছে আকাশের দিকে। আকাশকে আজ অনেক সুন্দর লাগছে। সব সময়ের মতো সব কিছু কালোই পড়েছে, কালোতে তাকে অনেক মানায়। জান্নাতের কাণ্ড আকাশ অনেক সময় ধরে দেখছে। এমন করে দেখলে আমি গাড়ি চালাবো কি করে? আকাশের কথায় জান্নাত একটু লজ্জা পেল। কিছুক্ষণ পর গাড়ি থামালো। জান্নাত গাড়ি থেকে নেমেই অবাক, কারণ এটা তো আরমান আহমেদ, মানে জান্নাতের মামার বাড়ি। কিন্তু এখানে কেন? আকাশ জান্নাতের হাত ধরে বাড়ির ভিতরে গেল। ভিতরে গিয়ে দেখে আরমান আহমেদ, ফৌজিয়া দাঁড়িয়ে আছে, আমেনা বেগম একটা চেয়ারে বসে আছে এবং তার পিছনে দাঁড়িয়ে আছে আশিক আর জাবির। জান্নাত কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এখানে। জান্নাত আকাশের দিকে তাকালো, দেখলো আকাশ চোখ দুটি লাল হয়ে গেছে আর আমেনা বেগমের দিকে তাকিয়ে আছে। আকাশ জান্নাতের দিকে তাকালো আর বলল, জান্নাত, তোমার সামনে আজ এমন একজন আছে যে তোমাকে সারা দিন কাজ করিয়েছে, কষ্ট দিয়েছে, মেরেছে, এমনকি তোমার মাকে পর্যন্ত গালাগাল করছে। আর এটা কোনো মানুষের কাম্য নয়। উনি শুধুমাত্র পৃথিবীর একটা বোঝা মাত্র। ওনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আকাশ তার পিছনে থেকে একটা পিস্তল বের করে জান্নাতের হাতে ধরিয়ে দেয়। জান্নাতের হাত কাঁপছে। সে একবার হাতে থাকা পিস্তলটার দিকে তাকাচ্ছে, আরেকবার আমেনা বেগমের দিকে। জান্নাতের বুকের ভিতরটা ধূপধূপানি বেড়েই চলেছে। আমেনা বেগমের দিকে তাকিয়ে আছে জান্নাত। একবার মনে হচ্ছে এতদিনের করা সব কিছুর প্রতিশোধ নিতে, আবার মনে হচ্ছে সে যদি এমন কিছু করে তাহলে আমেনা বেগম আর জান্নাতের মধ্যে তফাৎ কি থাকবে। অনেক ভেবে জান্নাত সিদ্ধান্ত নিয়ে নিল। আকাশে দেওয়া পিস্তলটি হাতে নিয়ে চারিদিকে একবার সে দেখল। আরমান আহমেদ, ফৌজিয়ার চোখে কোনো মায়া দয়া দেখল না জান্নাত। সেও চোখে শুধু ঘৃণার বসবাস। আকাশ রাগী চোখে তাকিয়ে আছে আমেনা বেগমের দিকে। কি হলো জান্নাত, কি ভাবছো? কাহিনী এখানেই শেষ করো। ডু ইট ফার্স্ট। জান্নাত আকাশের দিকে তাকালো। জান্নাত একটু একটু করে আকাশের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি পারবো না, আমি পারবো না ওনাকে শাস্তি দিতে। উনি আমাকে যত কষ্ট দুঃখ শাস্তি দিয়েছে, তার জন্য ওনার উপর আমার কোনো রাগ বা অভিযোগ নেই। কিভাবে পারবো আমি ওনাকে শাস্তি দিতে? উনি তো আমার গুরুজন। মামা মামি শব্দটার মধ্যে কিন্তু মা আছে। আর কোনো মা যত খারাপ কাজই করুক না কেন, মেয়ের কাছে সে সব সময় নিরপরাধ থাকে। এটুকুই বলে কেঁদে দিল। আকাশ জান্নাতের হাত থেকে পিস্তলটা নিয়ে নিজের কাছে রেখে দিয়ে দুই হাত দিয়ে চোখের পানি মুছে দিল। শুধু জন্ম দিলে সে মা হতে পারে না, নিজের মধ্যে মমতাবোধ থাকা লাগে। যাকে আপনি সব সময় কষ্ট দিয়েছেন, সে আপনাকে মায়ের মতো ভালোবাসে। আরে যাদের মা নেই তারাই বোঝে মা কি জিনিস, তারা কতটা একা হয় সেটা তারা বোঝে। আর আপনি, ছি, সে তো আপনাকে মায়ের স্থান দিয়েছিল, কিন্তু আপনি তার যোগ্যই ছিলেন না। এটা বলে আকাশ জান্নাতের হাত ধরে বেরিয়ে এলো। আমেনা বেগম নিচের দিকে তাকিয়ে আছে। না চাইতেও আমেনা বেগমের চোখে পানি ভরে এলো। মেয়েটা তোমাকে কত সম্মানের স্থান দিয়েছিল, কিন্তু তুমি সেটা যোগ্য না। দিনের পর দিন তার উপর অমানসিক অত্যাচার করেছ, তবুও সে তোমাকে ক্ষমা করে দিল। আরে ওর জায়গায় যদি আমি হতাম তাহলে তোমাকে ক্ষমা করতাম না। ফৌজিয়া বলে গটগট করে চলে গেল। আমেনা বেগম কোনো কথা বলছে না, নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। আরমান আহমেদ ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে সেও চলে গেল। আমেনা বেগম এবার শব্দ করে টুকরে কেঁদে উঠল। আকাশ জান্নাতকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। সারা রাস্তা জান্নাত কোনো কথা বলেনি, নিঃশব্দে কেঁদেছে। আকাশ দেখেও কিছু বলতে পারেনি।
আকাশ গাড়ি থেকে নেমে জান্নাত নামবে তার আগে জান্নাত নেমে গেল, কিন্তু গাড়ির দরজার সাথে তার শাড়ি আটকে যাওয়ায় সে একটু নিচু হলো। নিচু হওয়ার সাথে একটা গুলি গাড়ির সাইড গ্লাসে লাগলো। যদি জান্নাত ওই সময় দাঁড়িয়ে থাকতো তখন গুলিটা তার মাথায় লাগতো। জান্নাত নিচু হয়ে বেঁচে গেল। গুলির শব্দ শুনে আকাশ জান্নাতের দিকে তাকায়, দেখে সে নিচু হয়ে আছে। আকাশের বডিগার্ডেরা আকাশ ও জান্নাতকে ঘিরে দাঁড়িয়ে আছে। জান্নাত কিছু বুঝতে পারছে না কি হয়ে গেল হঠাৎ করে। জান্নাত আকাশ ঘরের মধ্যে চলে আসলো। আকাশের মাথায় একটাই চিন্তা, কে করলো এটা? এদের টার্গেট কে ছিল? আকাশ কাউকে ফোন করলো। জান্নাত নিজের ঘরে চলে এসে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে চোখের পানি ভাসাচ্ছে। আকাশের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। বল, কে পাঠিয়েছে তোকে আর কেন? তোর দিন ঘনিয়ে এসেছে। প্রেমিক পুরুষ হয়েছিস না? খুব তাড়াতাড়ি কাঁদবি তুই। আকাশ এটা শুনে লোকটার বুক বরাবর একটা লাথি মেরে দিল। বাহ, ইন্টারেস্টিং। অনেক দিন খেলা করি না, এখন মজা আসবে মনে হচ্ছে। আর তোকে আমার কোনো কাজে লাগবে না। আচ্ছা বল, তোর শেষ ইচ্ছা কি? চেষ্টা করব সেটা যেন পূরণ না হয়। ডেভিলের মতো হালকা হেসে আকাশ বলল। লোকটা আবার হেসে কিছু বলবে তার আগেই আকাশ ঠুস করে গুলি করে লোকটাকে ঘুম পাড়িয়ে দিল। ধুরবাল, ওর হাসিটাই আমার পছন্দ হয়নি, তবুও হাসছে। বলে হাতের ইশারায় লাশটা সরিয়ে ফেলতে বলল আকাশ। আকাশ রুমে গিয়ে দেখে জান্নাত ছোট বাচ্চাদের মতো করে খাটের এক কোণায় শুয়ে আছে। চোখের কোণা পানির স্পষ্টতা বোঝা যাচ্ছে। আকাশ জান্নাতের কাছে গিয়ে মুখের সামনে আসা চুলগুলো সরিয়ে দিল। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না মায়াবতী। রোদের আলো জান্নাতের মুখে পড়ায় তাড়াতাড়ি সে চোখ খুলো। কিন্তু সে কোথায়? সে এখানে কেন? জান্নাত মনে মনে ভাবছে। আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম, কিন্তু এটা তো মাফিয়াটার রুম। আমি এখানে কেন? হঠাৎ পাশে তাকাতে দেখে আকাশ তার পাশে শুয়ে আছে। জান্নাত তাড়াতাড়ি একটু সরে এসে নিজের জামা কাপড় ঠিক করতে লাগলো। দেখলো সব ঠিক আছে। না, কালকে তো কিছু হয়নি। তাহলে আমি এখানে কেন? সব এই মাফিয়ার কাজ মনে হচ্ছে। জান্নাত এবার আকাশের ঘুমন্ত চেহারার দিকে তাকালো। জান্নাতের কেন এই চেহারাটা দেখলে মনের ভিতর কেমন জানি হয়। খোসা দাড়িতে অনেক মানিয়েছে তাকে, যেন কোনো ফিল্মের নায়ক। নায়ক না ভিলেন ভেবে হেসে উঠল জান্নাত। জান্নাত আকাশের মুখে আলতো করে হাত দিল। কেমন যেন আনন্দ লাগছে জান্নাতের। কি আছে আপনার এই চেহারার মাঝে যেখানে হারিয়ে যেতে মন চায়? আপনার মুখের হাসি দেখলে যেন আমার সারা দুনিয়া থমকে যায়। মনে হয় দেখেও স্বাদ মিটবে না। আপনাকে না আমার পুরো চকলেটের মতো লাগে, মনে হয় খেয়ে ফেলি, কিন্তু পারি না। কত রাগী আপনি! আপনি যদি আমাকে মেরে ফেলেন তবুও এখন মনে হয় আপনার হাতে যদি আমার মরণ। আর কিছু বলতে পারলো না কেউ। তার মুখটা চেপে ধরেছে জান্নাত। এগুলো ফিসফিস করে বলছিল, কিন্তু সে নিজেই জানে না ও কি সব বলছিল। খবরদার, মরণের কথা যদি তোমার মুখে আর একবারও শুনি তাহলে তোমার খবর করে দিব কিন্তু। জান্নাত ভাবছে। আকাশ এগুলো শুনলো কি করে? তার মানে ও সবকিছু কি শুনে ফেললো? জান্নাতের খুব লজ্জা লাগছে। একটু আগে যা যা বলেছে সব আকাশ শুনে ফেলেছে বলে সে নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। তো কি বলছিলে? আমি চকলেটের মতো, তাই না? জান্নাত কিছু বলছে না দেখে আকাশ জান্নাতের দুই হাত মুখ থেকে সরিয়ে জান্নাতকে বিছানায় ফেলে দিয়ে দুই এক করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আকাশ বলল, তুমিও চকলেটের থেকে কম না কিন্তু। বলে ওয়াশরুমের দিকে চলে গেল আকাশ। জান্নাত নিজের ঠোঁটের উপর হাত দিয়ে শুয়ে ভাবছে কি হয়ে গেল একটু আগেই। ভাবতে লজ্জায় লাল হয়ে গেল জান্নাত। নিজের রুমের দিকে পা বাড়ল সে। সবাই সকালের নাস্তা সেরে নিল। আকাশ, আজকে কিন্তু। জাবিরকে থামিয়ে আকাশ বলল, আমি জানি মনে আছে আমার। আর তুই যারার বাবা মায়ের সাথে কথা বল যে তুই ওকে বিয়ে করতে চাস। আচ্ছা, বল মনে। আজই যাবি এবং এখন। কিন্তু তুই একা। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি দেখে নিব। বলে চলে গেল আকাশ। জান্নাত জান্নাত বলে চিৎকার করে ডাকছে আকাশ। আকাশের চিৎকার শুনে জান্নাত ছুটে আকাশের রুমে এলো। এসে দেখে সে হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। প্যাকেটটা জান্নাতকে দিয়ে বলল, তৈরি হয়ে নাও, জীবনের একটি লক্ষ্য পূরণ করতে যাব। জান্নাত কিছুই জানে না সে কোথায় যাচ্ছে, তবে সে আজ একটা কালো শাড়ি পরেছে, যেন ব্ল্যাক কুইন দেখাচ্ছে তাকে। আকাশও কম না, সেও সব কিছু কালো পরেছে, চুলগুলো স্টাইল করা। দেখে মনে হচ্ছে ব্ল্যাক মাফিয়ার লিডার হিসেবে তাকে মানিয়েছে। আকাশ ও জান্নাত গাড়িতে উঠলো। আজ তাদের সাথে ড্রাইভার আছে, তাই ওরা পেছনে বসলো। জান্নাত কিছু জিজ্ঞেস করতে চাই, কিন্তু তার সাহস হচ্ছে না। জান্নাতের অবস্থা দেখে আকাশ বলল, কোনো সমস্যা জান্নাত? জান্নাত মাথা নাড়ালো। কিছু সময় পরে গাড়িটা দাঁড়িয়ে গেল। একজন বডিগার্ড দরজা খুলে দিল। আকাশ বের হয়ে জান্নাতকে বের করলো। জান্নাত গাড়ি থেকে বের হয়ে দেখলো অনেক মানুষ সামনে
চেহারা বসে আছে আর তাদের সামনে দাঁড়িয়ে একজন কিছু বলছে এবং যে লোক দাঁড়িয়ে আছে তার ঠিক বাম পাশে তিনজন দাঁড়িয়ে আছে, একজন পুরুষ, দুইজন মহিলা। মহিলার মধ্যে একজন ছোট 16-17 বছর বয়সের মেয়ে। আকাশ জান্নাতের হাত ধরে নিল এবং সামনে এগুতে লাগলো। জান্নাত মাথা নিচু করে আছে। সেখানে উপস্থিত সবাই আকাশকে দেখে অবাক। সবাই বলছে দেশের নামকরা বিজনেসম্যান শ্রাবণ আহমেদ আকাশ এখানে এসেছে। তবে এর মধ্যে 3 জোড়া চোখ আকাশের দিকে করুণ চোখর তাকিয়ে আছে। আকাশ তাদের দিকে একবারও তাকাচ্ছে না। আকাশ ওর বডিগার্ডদের মধ্যে একজনকে বলল, 1 মিনিটে এখানে বসে থাকা লোকদের এখান থেকে বের করো। বডিগার্ডটি কিছু বলতে যাবে তার আগেই আকাশ চোখ গরম করে বলল, কি বলেছি কানে যায়নি? বডিগার্ডটি ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। জান্নাত আকাশের এমন রূপ দেখে অনেকটা ভয় পেয়েছে। পুরো ময়দান ফাঁকা, শুধু যারা দাঁড়িয়ে ছিল তারাই এখন আছে। 3 জনের মধ্যে যে পুরুষ দাঁড়িয়ে ছিল সে আকাশের কাছে এগিয়ে এসে বলল, অভি বাবা। কলমি আকাশ, মিস্টার আকরাম খান। আর অভি মারা গেছে 15 বছর আগে। আকাশ প্রচণ্ড রেগে বলল। লোকটার মুখে অভি ডাক শুনে জান্নাত অনেক অবাক। কে এই লোক যে এনাকে অভি বলে ডাকছে? অনেক প্রশ্ন জাগছে জান্নাতের মনে। আকাশের এমন চিৎকার শুনে আকরাম খানের সাথে থাকা 2 জন আকরাম খানের পাশে এসে দাঁড়ালো। চলুন এবার বলে দিই এখানে কি হচ্ছিল। এখানে আকরাম খানের সব কিছুর নিলাম হচ্ছিল। যে ব্যক্তি নিলাম করছিল তাকে আকাশ কাছে ডেকে বলল কত টাকা লোন নিয়েছিল। লোকটি বলল 100 কোটি। আকাশ তার ভিতরের বুক পকেট থেকে একটা চেক বই বের করে স্বাক্ষর করে লোকটাকে দিয়ে বলল, এখানে 110 কোটি আছে, আশা করি আর কোনো সমস্যা হবে না। লোকটা ধন্যবাদ দিয়ে চলে গেল। কোনো একদিন বলেছিলাম আমি আপনার ধ্বংসের কারণ হব। আমি আজ সেটা দেখিয়ে দিলাম মিস্টার আকরাম খান। আকাশ একটু অহংকার করে বলে উঠল, আকাশ, তুমি ওনার সাথে এমনভাবে কথা বলতে পারো না। ভুলে যেও না উনি তোমার বাবা। বাবা শব্দটা শুনে জান্নাত আবেগের শেষ সীমানায় পৌঁছে গেছে। জান্নাত জানতো আকাশের কেউ নেই, সবাই পরপারে চলে গেছে। বাবা, ঘৃণা হয় এই শব্দটা শুনলে। বাবা হওয়ার কি এমন কাজ করেছে সে? সেদিন কোথায় ছিল যেদিন? আকাশ আর বলতে পারলো না। চোখ ভরে এলো আকাশের। আকরাম খানের মেয়ে আরোহী আকাশের কাছে গিয়ে বলল, ভাই, সব কিছু কি ভোলা যায় না? হ্যাঁ, আকাশ আকরাম খান বা তার স্ত্রীর সাথে কোনো সম্পর্ক না রাখলেও আরোহীর সাথে রেখেছে নিজের ছোট বোন। কিভাবে ভুলবো রে ছুটকি ওই দিনের কথা? মনে পড়লে মনে হয় এই মানুষটা খুন করে ফেলি, শুধু পারি না একটাই কারণে। চোখে পানি নিয়ে বলল আকাশ। জান্নাত আকাশের পাশে দাঁড়িয়ে আছে। আকাশের চোখে পানি যেন জান্নাতের সহ্য হচ্ছে না। জান্নাতের ভিতরটা যেন বিস্ফোরিত হচ্ছে। এই পানি দেখে জান্নাত আর সহ্য করতে পারলো না। নিজের হাত দিয়ে যত্ন করে আকাশের চোখের পানি মুছিয়ে দিল। জান্নাতের এমন কাজ দেখে সবাই অবাক হলো। সবার মনে একই প্রশ্ন, কে এই মেয়েটা? আকাশ জান্নাতের দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে পছন্দ করে আকাশ কোনো ভুল করেনি। ভাই, কে এটা? আকাশ আরোহী ও জান্নাতের হাত ধরে একটু দূরে নিয়ে আসলো। আকরাম খান ও তার বউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার আমরা যাব কোথায়? জানি না, তবে অভি এসব জানলে কি করে? আর ওই মেয়েটা বা কে? যেই হোক না কেন, আকাশের সাথে বেশ মানিয়েছে। ও যদি আমাকে হিসাবে মানতো তাহলে আমি একেই আকাশের বউ বানাতাম। আকাশ জানতো আরোহী 3 জন দাঁড়িয়ে আছে। এবার তো বল কে? এটা তোর হবু ভাবি। ভাই বোনের এমন কথা শুনে জান্নাত একটু লজ্জা পেল। আচ্ছা ভাই, তুই কি আমাদের বাড়ি থেকে বের করে দিবি? আকাশ একটু হেসে বলল, না রে পাগলি, আমি শুধু আকরাম খানকে শিক্ষা দিতে চাই, এর বেশি কিছু না। আর আজ থেকে এই বাড়ির মালিক আমার একমাত্র বোন। আকাশ একটু হেসে বলল। আরোহী ইয়াহু বলে চিৎকার করে ওঠে, আকাশকে জড়িয়ে ধরে। ভাই বোনের এমন আচরণ দেখে জান্নাতের চোখে পানি চলে এলো। দূরে দাঁড়িয়ে থাকা মিসেস আকরাম খান বললেন, আমাদের সাথে কি কোনোদিন এমন ব্যবহার করবে না ও? আমি হয়তো ওকে পেটে ধরিনি, তবু তো ছেলে হিসেবে মানি। আল্লাহ তো আছে, তিনি ভালো জানেন। তবে ও আমার কোনো কথাই শুনতে চায় না। কিভাবে বলবো ওই দিন? আজ থেকে এই বাড়ির মালিক আরোহী, আর আপনার সবগুলো ফ্যাক্টরি আমার। বলে জান্নাতের হাত ধরে চলে গেল আকাশ। জান্নাতের মাথায় একটাই চিন্তা, কি হয়েছিল যার জন্য আকাশ তার বাবাকে এতটা ঘৃণা করে? জানতেই হবে। এভাবেই চলে গেল 2 দিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জান্নাত দেখছে যে আকাশের রুমে। তবুও জান্নাতের সাথে কোনো খারাপ কাজ করেনি। জান্নাত এখন সকালের নাস্তা বানায়। আজ তাকে কলেজ যেতে হবে, তাই সে সব কিছু গুছিয়ে নিল। জাবির, আকাশ, জান্নাত একসাথে বসে খাচ্ছে। জাবির, আজ কিন্তু বড় একটা মিটিং আছে। আজ যদি ফাইনাল হয় তাহলে আমাদের কোম্পানির অনেক লাভ হবে। খাওয়া শেষে
আকাশ জান্নাতকে রেডি হতে বলল। জাবির অফিসে চলে গেছে, আকাশ জান্নাতকে কলেজে পৌঁছে দিয়ে তাই যাবে। জান্নাত রেডি হয়ে আসছে, আকাশ এক নজরে তাকিয়ে আছে যেন কোনো এক পরী জমিনে নেমে এসেছে। জান্নাত আকাশের কাছে এসে দেখে সে কল্পনার রাজ্যে ভ্রমণ করছে। জান্নাত আকাশের এমন অবস্থা দেখে হেসে দিল। আকাশ সামনের তাকিয়ে দেখে জান্নাত হাসছে। আকাশ একটু অস্বস্তি বোধ করলো। না হেসে তাড়াতাড়ি চল। একটু রাগ দেখিয়ে বলল আকাশ। আকাশ জান্নাতকে কলেজে নামিয়ে দিয়ে চলে গেল আর বলে গেছে যে নিতে আসবে। জান্নাত আর মিম ক্লাস করে একটা গাছতলায় বসে কথা বলছে। তখন জান্নাতের সামনে মধ্যবয়স্ক লোক, তবে মনে হয় জিম করে বলে তেমন বোঝা যাচ্ছে না, এমন একটা লোক ওদের সামনে গিয়ে দাঁড়ালো। লোকটা বলল, জান্নাত মা, আমার তুই অনেক বড় হয়ে গেছিস। কি আপনি আমাকে চিনলেন কি করে? আমি তোর বাবা জান্নাত। বাজে কথা রেখে এখান থেকে যান। ঠিক তখন গেটের বাইরে জান্নাত আকাশের গাড়ি দেখল। দেখে জান্নাত মিমের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে। লোকটা জান্নাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। জান্নাত কোনো কথা না বলে গাড়িতে উঠে গেল। গাড়িটা সেখান থেকে চলে গেল। আবির চৌধুরী মিমের সামনে দাঁড়িয়ে আছে। তুমি নিশ্চয়ই মিম, তাই না? আপনি কি সত্যি জান্নাতের বাবা? যদি বাবা হয়ে থাকেন তাহলে এতদিন কোথায় ছিলেন? এই মেয়ে, তুমি এত কথা বলো কেন? আর জান্নাত, ওটা কার গাড়িতে উঠলো? ওটা তো আকাশ ভাই, জান্নাতের হবু হাজব্যান্ড। এটা শুনে আবির চৌধুরী মনে মনে হেসে উঠল। মিম সেখান থেকে চলে গেছে। লোকটাকে তার সুবিধার মনে হচ্ছে না। আবির চৌধুরী সেখানে দাঁড়িয়ে আছে আর বলছে, খুব তাড়াতাড়ি তোর পতন হবে আকাশ। জান্নাত আর আকাশ বাড়িতে চলে এসেছে এবং দরজা খুলেই অবাক, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে আরোহী। ভাই, ভাবি, কেমন আছো তোমরা? আরে ছুটকি, তুই কখন এলি? একটু আগে এসেছি, আর আমার সাথে মাও এসেছে। মায়ের কথা শুনে আকাশের মুখ কালো হয়ে গেল। হয়তো আকাশ অন্য কিছু শুনতে চেয়েছিল, তাই আকাশ বলল, আর কি কেউ এসেছে? বাবা আসেনি? ভেতরে আসো। ভাবি, তুমি কেমন আছো? ভালো। সবাই ভিতরে গেল। আকাশ কিছু না বলেই ওপরে নিজের রুমের দিকে যাচ্ছে। মা আকাশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তিনি চায় যে আকাশও তাকে আরোহীর মতো মা ভাবুক। কেমন আছো জান্নাত? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওনাকে জান্নাত কি বলবেন সেটা ভাবছে। মা জান্নাতের এমন ভাব দেখে নিজেই বলল, ও তো বলবে না, তুমিই আমাকে মা বলো কেমন? মা এটা শুনে জান্নাতের চোখে পানি চলে এসেছে। জান্নাত যে কাউকে কখনো মা বলে ডাকবে সেটা সে স্বপ্নেও কল্পনা করেনি। আরোহীর মা জান্নাতের চোখে পানি দেখে জান্নাতকে বুকে জড়িয়ে নিল। জান্নাতও পরম সুখে ওনাকে জড়িয়ে ধরে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে টুকরে কেঁদে উঠল জান্নাত। মা জান্নাতকে শান্ত করার চেষ্টা করছে। এদের এমন দৃশ্য অন্য একজনও দেখছে, কিন্তু সেটা কারো চোখে পড়ছে না। উপরে লুকিয়ে মায়ের এমন মমত্ববোধ দেখে আকাশের চোখও ভরে এলো। তারও তো কেউ নেই। মায়ের স্নেহ যে কেমন সেটা থেকে সে বহুকাল ধরে বঞ্চিত। আকাশ আর দাঁড়াতে পারল না, সে নিজের রুমে চলে গেল। জান্নাত মায়ের সাথে অনেক ভাব করে ফেলেছে। জান্নাতকেও তিনি নিজের মেয়ে বানিয়ে নিয়েছে। আকাশ নিচে এসে দেখে জান্নাত এখনও সেই ভাবেই আছে, যেভাবে কলেজ থেকে এসেছিল সে। জান্নাত, তুমি এখনো ফ্রেশ হওনি কেন? কড়াভাবে বলল আকাশ। জান্নাত ভয় পেয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। দুপুরে সবাই একসাথে খেয়েছে, তবে টেবিলে আকাশ ছিল বলে কেউ তেমন কোনো কথা বলেনি। আকাশ খেয়ে চলে যাওয়ার সাথে সাথে জান্নাত আর আরোহী মেতে উঠল দুষ্টুমিতে। অবশ্য আকাশ তাদের সবসময় চোখে চোখে রেখেছে, তবে সেটা আড়াল থেকে। সন্ধ্যার দিকে মা আর আরোহী চলে গেল। রাতে আকাশ জান্নাতকে নিয়ে খেতে গেল। জান্নাত ঠিকমতো খাচ্ছে না, খাবার প্লেটে হাত ঘুরাচ্ছে। আকাশ বিষয়টা খেয়াল করেছে, একটু খেয়েই জান্নাত আর খেলো না। আকাশ রুমে গিয়ে দেখে জান্নাত রুমের মধ্যে পায়চারি করছে। জান্নাত, কোনো সমস্যা? জান্নাত একবার আকাশের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, আমি যদি কিছু আপনাকে জিজ্ঞেস করি সেটার উত্তর দিবেন আমাকে। তোমাকে বলবো না তো কাকে বলবো পাগলি? প্রমিস করেন আগে। আচ্ছা যাও, প্রমিস করলাম। আপনি আপনার বাবাকে ঘৃণা করেন কেন? এটা শুনে আকাশের মুখের হাসি উড়ে গেল। এটা দেখে জান্নাত আবার বলল, আপনি কিন্তু প্রমিস করেছেন। আকাশ নিজেকে শান্ত করে জান্নাতকে নিজের কাছে ডাকলো। জান্নাত আকাশের পাশে গিয়ে শুয়ে পড়ল। জান্নাত, তোমার মনে আছে তোমার সাথে আমার প্রথম দেখা? ফ্ল্যাশব্যাক। অভি বয়স 10, পরিবারের সদস্য সংখ্যা 4 জন। অভি ওর আম্মু, আব্বু ও কিউট পিচ্চি বোন, 2 বছর বয়স তার। অভি তার
আম্মু আর বোনের সাথে একটা পার্কে গেছিল খেলতে। অভি তার বোনের সাথে দুষ্টুমি করছে, এমন সময় একটা ফুটবল আসলো তাদের কাছে। অভি তাকিয়ে দেখে একটা ছেলে বলছে, বলটা এদিকে দাও। অভি উঠে গিয়ে বলে একটা কিক মারে, কিন্তু বলটা একটা মেয়ের গায়ে লাগে এবং সে মাটিতে পড়ে যায়। অভির আম্মু একটু দূরে থাকায় সে এটা দেখতেও পারেনি। অভি তাড়াতাড়ি মেয়েটার দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য, কিন্তু মেয়েটা অভি হাত ধরে টান দিয়ে ওকে মাটি থেকে ফেলে দেয়। ওই পোলা, তুই আমার গায়ে বল মারলি রে কেন? আমি মারিনি তো। মেয়েটির অভির পেটে ঘুষি মেরে বলে, আমার সাথে মিথ্যা বলা? সরি বল আগে। অভি নিজের পেট চেপে ধরে বলল সরি। মেয়েটা অভির দিকে বলল, জোরে লেগেছে বুঝি? তুমি যে জোরে মেরেছো, না লেগে পারে? আসলে আমার অনেকে লেগেছিল, তাই রাগের মাথায় মেরে দিয়েছি। আমি সরি। না, তুমি কেন বলছো? আচ্ছা বাদ দাও, আমি অভি। আর তুমি? আমার নাম জান্নাত, তবে আমার মা আমাকে অন্য বলে ডাকতো। ডাকতো মানে এখন ডাকে না? জান্নাত বা অনু উপরের দিকে তাকালো এবং বলল, সে তো অনেক আগেই আকাশের তারা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি তোমাকে অনু বলেই ডাকবো। তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? বন্ধু কথাটি শুনে অনু অবাক হলো। দেখ, আমি আমার মামাদের বাসায় থাকি, নিজেদের কোনো ঠিকানা নেই, আর আমার আবার বন্ধু। আমি এত কিছু জানি না। আজ থেকে আমরা বন্ধু, ব্যাস। আর তোমার মামার বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, আর এই পাশের আমার মামার বাড়ি। তখন অভির মা অভি বলে ডেকে উঠল। আচ্ছা, আমাকে যেতে হবে, কালকে আবার আসবে এই সময়, বলে ছুটে চলে গেল। তো অভির মায়ের নাম সুমনা আহমেদ আর ওর বোনের নাম আরশি। অভির ওর মায়ের সাথে বাড়িতে চলে আসলো। অভি বলল, আম্মু আব্বু কখন আসবে? জানি না আব্বু কি কাজ করে, তবে খুব ভোরে চলে যায়, কত রাতে বাড়ি ফিরে জানি না। এভাবেই চলে যায় 7 দিন। অনু এখন বেস্ট ফ্রেন্ড। ওর বাড়ি অনেক সমস্যা থাকার পরেও আমার সাথে প্রতিদিন দেখা করে খেলা করে। আজকে শুক্রবার সন্ধ্যার দিকে আম্মু সোফায় বসে আছে, আমি তার কোলে মাথা দিয়ে শুয়ে আছি, আর আরশি আমার পেটের উপর লাফালাফি করছে, মানে দুষ্টুমি করছে। হঠাৎ আমাদের ঘরের মধ্যে 6-7 জন মুখে মাস্ক পরা লোক প্রবেশ করলো। তাদের দেখে আমরা অনেক ভয় পেলাম। দরজা বন্ধ, তাহলে এরা বাড়ির ভেতরে এলো কি করে? আম্মু বলল, কে আপনারা, আর ভেতরে কি করে এলেন? তোর স্বামীকে আগে ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু সে উল্টো আমাদেরকে হুমকি দেয়। তোর স্বামীর কর্মের ফল তোদের পেতে হবে। বলে সে আম্মুকে একটা চড় মারল। আমি আরশিকে সোফায় বসিয়ে তাড়াতাড়ি করে অন্য রুমে চলে গেলাম। আব্বুকে ফোন করছি, কিন্তু সে তুলছে না। আবার আম্মুদের কাছে চলে এলাম, কিন্তু আমি দেরি করে ফেলেছি। আমার ছোট বোনটা ওদের পায়ের কাছে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে, কোনো নড়াচড়া করছে না। একটু আগে যে আমার সাথে খেলছিল তাকে এখন আমি এমনভাবে দেখবো ভাবতেই পারছি না। আম্মুর পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি আর ভাবছি এটা একটা দুঃস্বপ্ন। কেমন ছেলে আমি যে আমার মাকে আমি রক্ষা করতে পারলাম না, কেমন ভাই আমি যে তার একমাত্র ছোট বোনকে বাঁচাতে পারলাম না। আমার মাথা কাজ করছে না, কি করব আমি? তখন খাবার টেবিলের উপর ছুরিটা দেখলাম, ওটা দিয়ে যে আম্মুকে মেরেছে ওর হাতে বসিয়ে দিলাম। এতটা জোরে মেরেছি, হাতের এই পিঠ দিয়ে ঢুকেছে, অন্য পিঠ দিয়ে বের হয়ে গেছে। আমি লোকটার দিকে তাকিয়ে আছি, তার চোখের দিকে। তখন বাইরে থেকে মানুষের আওয়াজ এলো, বুঝতে পেরে লোকগুলো পালিয়ে গেল। তবে এই চোখ আমি কোনোদিন ভুলবো না। দেখলাম আম্মু পেটে এখনো ছুরি ঢুকানো, হয়তো তার জান পাখিটা তার মধ্যে নেই, চলে গেছে দূর আকাশে। আমি বোনকে কোলে নিয়ে দেখলাম তার মাথা ফেটে গেছে, হয়তো লোকগুলো তাকে আছাড় মেরেছে। একটা শিশু বাচ্চার উপর অত্যাচার করতে ওদের হাত কাঁপলো না। আমি আম্মুর কাছে গিয়ে আম্মুর পেট থেকে ছুরিটা বের করলাম। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ এলো, খুন খুন। আমি পেছনে তাকিয়ে দেখি পাশের বাসার আন্টি ছুরিটা আমার হাতে, যেটা দিয়ে আম্মুকে খুন করা হয়েছে। আন্টির চিৎকার শুনে আরো অনেক মানুষ জড়ো হয়ে গেল। ইচ্ছে করছে ছুরি নিজের ভিতরে চালিয়ে দিতে, তবে মন বলছে অন্য কথা, প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ নিব আমি। ছুরিটার দিকে তাকিয়ে আছি, তবে আমি আব্বুকে কোনো দিন ক্ষমা করব না। তার জন্য আজ আমি মা হারালাম,
বোন হারালাম। অনেক ঘৃণা হচ্ছে তার উপর। বসে আছি পুলিশের গাড়ির মধ্যে, চোখে এক ফোঁটা অশ্রু দেখা নেই, ভিতরে আগুন জ্বলছে, প্রতিশোধের আগুন। রাত 10টা। আব্বু পুলিশ স্টেশনে আসলো, সেদিকে আমার কোনো খেয়াল নেই। একটা পুলিশ এসে আমাকে নিয়ে গেল আব্বুর কাছে, কিন্তু তার দিকে তাকাতেও আমার ঘৃণা করছে। কি এমন দোষ করেছে সে, যার জন্য আমি মাহারা হলাম আজ? তিনি আমাকে নিয়ে বাইরে চলে এলেন। অবি, সরি মিস্টার আকরাম খান, আপনার ওই মুখে আমার নাম ধরে ডাকবেন না। আজ আপনার জন্য আমি আমার মাকে হারালাম, নিজের কলিজার টুকরা বোন হারালাম, আর কন্ট্রোল না করতে পেরে চোখের পানি ছেড়ে দিলাম। আজ আপনার জন্য আমি সর্বহারা হলাম, এর জন্য আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না বলে সেখান থেকে ছুটে পালিয়ে এলাম। অবশ্য আকরাম খান আমার পেছনে অনেক দূরে এসেছিল, পরে আমি নিজেকে লুকিয়ে ফেলি। সে এদিক ওদিক হন্যে হয়ে খুঁজতে খুঁজতে চলে গেল। এখন রাত 12টা, গন্তব্য অজানা। হঠাৎ সামনে থেকে গোলাগুলি শব্দ শুনতে পেলাম। আড়ালে দাঁড়িয়ে দেখলাম একটা লোক শুয়ে জীবন ভিক্ষা চায়। দুটো লোক দাঁড়িয়ে আছে, দেখে আমার কেমন জানি লাগলো। হঠাৎ পায়ের কাছে কিছু একটা দেখতে পেলাম, পিস্তল। হ্যাঁ, এটা একটা পিস্তল। সামনের দিকে তাকিয়ে আমার তখন মনে হলো নিচে পড়ে থাকা লোকটি আমার আম্মু, আর তার সামনে দাঁড়িয়ে থাকা লোক দুটি ওই লোকদের মতো। আমি কিছু না চিন্তা করে গান তুলে দুটোকে মেরে দিলাম। হ্যাঁ, এটাই আমার প্রথম খুন। আকাশ আর কিছু বলতে পারলো না। সে জান্নাতের দিকে তাকিয়ে দেখে জান্নাতের চোখে পানি। আকাশ পরম যত্নে সেটা মুছিয়ে দেয়। আকাশ শোয়া থেকে উঠে দাঁড়ায়, জান্নাতকেও দাঁড় করায়। আলমারি থেকে কিছু একটা নিয়ে এসে জান্নাতের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে গেছেন। একটা আংটি বের করে বলে, উইল ইউ ম্যারি মিস অনু? কথা দিচ্ছি কখনো তোমার কষ্ট দিব না। সুখ দুঃখ যা আসুক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো। জান্নাত কি বলবে ভেবে পাচ্ছে না। সে ভাবলো সেও তো আকাশকে ভালোবাসে, তাহলে না কেন করবে। তাই সে আংটি পরে নিল। এটা দেখে আকাশ বাসা থেকে উঠে জান্নাতের দিয়ে দিল। এখনকার কি সেটা নিশ্চয়ই বলা লাগবে না। জান্নাত আজকে কোনো বাধা দিচ্ছে না। আকাশের প্রত্যেকটা স্পর্শ তাকে যেন পাগল করে দিচ্ছে। আকাশ জান্নাতকে বিছানায় ফেলে দিল। জান্নাত আকাশের প্রতিটা স্পর্শে কেঁপে উঠছে, ভেসে যেতে ইচ্ছে করছে ভালোবাসার সমুদ্রে। জান্নাত আকাশের শার্টের বোতাম খুলতে লাগলো। তখন আকাশ জান্নাতের কাছ থেকে সরে এলো। আকাশ ভাবছে কি করতে যাচ্ছিল সে তো তার মায়াবতীকে এমনভাবে পেতে চায় না। সে নিজের প্রতি ঘৃণা লাগছে আজ আকাশের। সরি জান্নাত, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আগে থেকে এমন আর হবে না বলে অষ্টমী চলে গেল আকাশ। জান্নাত বিছানায় শুয়ে আছে, আর সেও ভাবছে যে আজকে তার কি হয়েছিল, কি করতে যাচ্ছিল। সে যদি উনি না থামাতেন তাহলে ভেবেই মুখটা লাল হয়ে গেল জান্নাতের। জান্নাত ভালোভাবে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। সকালে খুব ভোরে জান্নাতে ঘুম ভেঙে গেল। সে দেখলো যে সে আকাশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তাই তাড়াতাড়ি সে সরে আসলো, উঠে ফিরে ফিরে নামাজ পড়ে নিল। দেখলো আকাশের ঘুম ভেঙেছে, তাই সে তাড়াতাড়ি নিচে গেল চা করার জন্য। চা করে নিয়ে এসে দেখলো আকাশ জানালার কাছে দাঁড়িয়ে আছে। আকাশ পেছনের দিকে তাকিয়ে দেখলো জান্নাত একটা সাধারণ সালোয়ার কামিজ পরে আছে, তবে ওড়নাটা এমনভাবে মাজায় বাঁধা যেন সে আকাশের সাথে মারামারি করতে এসেছে। আকাশ তার কাছ থেকে চাটা নিয়ে এক চুমুক খেয়ে জান্নাতের কাছে এগিয়ে দিল। জান্নাত তো আবালের মতো আকাশের দিকে তাকিয়ে আছে। জান্নাত বলল, এটা তো আপনার চা, আমি কেন খাবো? আজ না হয় এক চা দুজনে ভাগাভাগি করে খেলাম। জান্নাত চাটা নিল এবং খেলো। পরে আকাশ সেটা জান্নাতের কাছ থেকে নিয়ে নিল। যেখানটায় জান্নাত খেয়েছে আকাশ ঠিক ওইখানে দিয়েই খাচ্ছে। জান্নাত এটা দেখে একটু লজ্জা পেল। আকাশ জান্নাতের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তো ম্যাডাম বিয়ে করবা কবে? আমি তো আর অপেক্ষা করতে পারছি না। জান্নাত কি বলবে, বিয়ের কথা শুনে তার কথা যেন বন্ধ হয়ে গেছে। যেদিন আপনার ইচ্ছে বলে রুম থেকে চলে গেল সে। জান্নাত কলেজের জন্য রেডি হচ্ছে। কই জান্নাত, দেরি হচ্ছে তো, তাড়াতাড়ি আসো। নিচে থেকে আকাশ বলে উঠল। জান্নাত তাড়াতাড়ি করে নিচে নেমে এলো। তারপর দুজন মিলে চলে গেল কলেজে। কিন্তু কলেজে গিয়ে যেটা ঘটলো, জান্নাত আকাশকে বাই বলে গাড়ি থেকে নেমে কলেজের মধ্যে চলে গেল। আকাশ জান্নাতের দিকে তাকিয়ে আছে। যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত দেখলো। জান্নাত কিছু দূর যেতেই মিমের সাথে দেখা হলো। জান্নাতকে দেখে সে জান্নাতকে জড়িয়ে ধরলো। জান্নাত অনেক খুশি দেখে বলল, কি এত খুশি যে কিছু হয়েছে নাকি? জান্নাত তার হাত দেখালো। মিম বুঝতে পেরে বলল, কংগ্রাচুলেশনস দোস্ত, ট্রিট কখন দিবি? বলে লাফাতে থাকলো। জান্নাত কিছু ভেবে বলল, আংটিটা পরিয়েছে কে? ভাইয়া। কে আমাকে কলেজে দিয়ে যায়? ভাইয়া কেন?
আমি কার বাড়িতে থাকি? ভাইয়া। কে বিয়ে করবে আমাকে? ভাইয়া। ট্রিট কে দেবে? ভাইয়া। এই না না, এটা চিটিং। তুই বলেছিস, আমি বলিনি। দুই বান্ধবী তর্ক করছে, তখন তাদের কাছে আসলো মীরা, কলেজের নাম করা গুন্ডি, তার সাথে আরো কয়েকটা মেয়ে। এই তোরা সবাই দেখ, শ্রাবণ মাহমুদের মাস্তি করা জিনিস ওরফে তার সাথে রাত কাটানো ব্যক্তি আমাদের সবার প্রিয় জান্নাত। জান্নাত কি বলবে, মাথা নিচু করে সব সহ্য করছে। কি বলছো এসব তোমরা? ভুল তো কিছু বলিনি তো, বিনিময়ে কত টাকা দেয় সে? বলে মীরা সহ ওর সঙ্গীরা হেসে উঠল। জান্নাত এটা সহ্য করতে পারছে না, চোখ দিয়ে পানি পড়ছে। তবে সে মনে মনে ভাবলো তারা তো ভুল কিছু বলছে না, আকাশ আর তার মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যাতে তারা একসাথে থাকবে। জান্নাত কিছু না বলে মিমের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। অনেকেই অনেক বাজে মন্তব্য করছে জান্নাতকে নিয়ে, তার চরিত্র নিয়ে। একটু সামনে যেতে কয়েকটা ছেলে বলল, আরে বেবি, আমাদের দিকেও একটু তাকাও, আমরাও ওর থেকে কম না। হ্যাঁ, হয়তো আমাদের অত টাকা নেই, তবু তোমাকে সুখ দিয়ে ভরিয়ে দেব। জান্নাত এটা কিছুতে সহ্য করতে পারছে না। এত অপমান সে কিভাবে সহ্য করবে? চোখের পানি তার বাদ মানছে না। মিমি এত বলেও কারোর মুখ বন্ধ করতে পারছে না। জান্নাত সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে নিজের কান বন্ধ করে নিল এবং সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশ জান্নাতকে নিতে তার কলেজে গেল। মিমকে একা বের হতে দেখে সে মিমকে জিজ্ঞেস করলো, জান্নাত কোথায়? সে মুখ কালো করে বলল, সে তো অনেক আগে বের হয়ে গেছে। মিমের এমন অবস্থা দেখে আকাশ বলল, মিম, কোনো সমস্যা? মিম মাথা নাড়ালো। আকাশের মাথায় কিছু ঢুকছে না। সে তো জান্নাতকে বলেছিল তাকে নিতে আসবে, তাহলে কেন সে চলে গেল? আকাশ তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাড়ির দিকে চলে গেল। আকাশ বাড়িতে ঢুকেই জান্নাত জান্নাত বলে চিৎকার করতে লাগলো। সেটা শুনে কাজের লোকেরা ছুটে চলে আসলো। আকাশ রুমে গিয়ে দেখলো জান্নাত সেখানে নেই। পরে সে জান্নাতের পুরনো রুমে চলে গেল, সেখানেও জান্নাতকে পেল না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু জান্নাতকে কোথাও পেল না। আকাশ যখন নিচে এসে কাজের লোকদের কাছে জিজ্ঞেস করলো যে জান্নাত কোথায়, তারা বলল ম্যাডাম তো আসেনি, সে তো আপনার সাথেই আসে। আকাশ সবাই বসে পড়লো, মাথা ফেটে যাচ্ছে টেনশনে। কোথায় গেল তার মায়াবতী? কিছু হয়ে যায়নি তো ওর? আচ্ছা, ওর মামার বাড়িতে যায়নি তো? কথাটি ভেবে সে বেরিয়ে পড়লো জান্নাতের মামার বাড়ির উদ্দেশ্যে। জান্নাত ফৌজিয়ার কোলে মাথা রেখে কেঁদেই যাচ্ছে। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু সে কোনো কথার উত্তরই দিচ্ছে না। ও হ্যাঁ, আপনারা মনে করছেন মিম কেন সত্য কথাটা আকাশকে বলল না? আসল কথা হচ্ছে জান্নাত মিমকে কসম দিয়েছিল যেন সে কাউকে কিছু না বলে। আমিনা বেগম জান্নাতের পাশে এসে বসলো, জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা, বল আমাদের। আমিনা বেগমের মুখে এমন কথা শুনে জান্নাত অনেক অবাক হলো আর আবেগের মতো করে তাকিয়ে রইল, কিন্তু চোখ তার বাদ মানছে না। মা দেখ, আমাকে ক্ষমা করে দে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। মা যত দোষ করুক না কেন, সন্তানের কাছে সে কোনো সময় দোষী হয় না। আর আমি তোমার উপর রেগে নেই যে ক্ষমা করব। বলে জান্নাত আমিনা বেগমকে জড়িয়ে ধরলো। আমিনা বেগম জান্নাতকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলল, কি হয়েছে বল আমাকে। জান্নাত মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি। জামাই কিছু বলছে? জান্নাত মাথা নাড়লো। জান্নাত কি করে বলবে কলেজের কথা, তাই সে কিছু না বলে চোখের পানি ফেলতে লাগলো। আকাশ দৌড়ে আরমান আহমেদের বাড়িতে প্রবেশ করলো। জান্নাত জান্নাত বলে চিৎকার করে যাচ্ছে। চিৎকার শুনে জান্নাত আরও জোরে আমিনা বেগমকে জড়িয়ে ধরলো। আকাশের চিৎকার শুনে আরমান আহমেদ বাইরে চলে এলো। আরমান আহমেদকে দেখে আকাশ বলল, জান্নাত এসেছে এখানে। আরমান আহমেদ সে কথার উত্তর না দিয়ে বলল, কিছু হয়েছে নাকি তোমাদের মাঝে? আকাশ বুঝলো জান্নাত এখানে আছে, না হলে এমন প্রশ্ন করতো না। আকাশ একটু নিশ্চিন্ত হয়ে বলল, না, কিছুই তো হয়নি। সকালে কলেজে নামিয়ে আমি অফিসে গেছি, পরে নিতে এসে শুনি সে আগে চলে গেছে। বাড়িতে গিয়ে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না, পরে এখানে আসলাম। তাহলে জান্নাত কান্না কেন করছে? কি জান্নাত কান্না করছে মানে? কোথায় আছে? ও উত্তেজিত হয়ে বলল আকাশ। আকাশ আরমান আহমেদের পেছনে পেছনে গেল, গিয়ে দেখে জান্নাত আমিনা বেগমকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছে। এটা দেখে আকাশের অনেক কষ্ট হচ্ছে। সে তাড়াতাড়ি জান্নাতের কাছে গিয়ে বলল, জান্নাত কি হয়েছে, কান্না করছো কেন? জান্নাত কোনো কথা বলছে না, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আকাশ জান্নাতের মুখের সামনে গিয়ে বলল, কি হয়েছে বলো আমাকে। আমি কি কিছু করেছি? কোনো ভুল করেছি? জান্নাত প্লিজ চুপ থেকো না,
বলো আমাকে। জান্নাত কোনো কথা না বলে আবার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। জান্নাতের এমন আচরণ যে আকাশকে কষ্ট দিচ্ছে সেটা জান্নাত একটু হলেও বুঝতে পারছে, কিন্তু জান্নাত কি বলবে বা বললে তো ওরা সবাই না ফেরার দেশে চলে যাবে। আমি একটু একা থাকতে চাই, প্লিজ একটু একা থাকতে দিন আমাকে। অস্পষ্টভাবে বলল জান্নাত। এটা শুনে আকাশ বড় একটা নিঃশ্বাস ফেললো। জান্নাত এটা কি বলল সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। জান্নাত তাকে চলে যেতে বলছে। কি সব বলছো জান্নাত? দেখো আমি তো আছি, বলো আমাকে কি হয়েছে? সকালে তো হাসি খুশি ছিলে, তাহলে এখন কি হলো? জান্নাত চিন্তা করছে। ওনার তো কোনো দোষ নেই, উনি তো আমার সাথে খারাপ কিছুই করেনি, তাহলে কেন শুধু শুধু তাকে কষ্ট দিচ্ছি? আমি ভুল কিছু করছি না তো? কিন্তু ওরাও তো ভুল কিছু বলেনি। আমাদের মাঝে এমন কোন সম্পর্ক যাতে করে আমরা একসাথে থাকবো? কি করব আমি? আল্লাহ, আমাকে পথ দেখাও। আকাশ জান্নাতের সামনে বসে আছে, কিন্তু জান্নাত তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এতে আকাশে মনে হচ্ছে যে কেউ তার বুকের উপর একে 47-এ সাইলেন্সার লাগিয়ে গুলি করে যাচ্ছে। এতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার হৃদয়। আরমান আহমেদ আকাশের বিষয়টা বুঝতে পারছে, তাই আকাশকে ধরে ওঠালো, বলল, বাবা আসো আমার সাথে। আরমান আহমেদ আকাশকে ধরে নিয়ে যাচ্ছে বাইরে, কিন্তু আকাশের নজর পেছনের দিকে জান্নাতের উপর। আকাশকে নিয়ে তিনি বাইরে চলে গেল। আকাশ বাইরে যেতেই জান্নাত ঠুকরে কেঁদে উঠল। নিজেকে অনেক কষ্টে থামে রেখেছিল আকাশের সামনে। আমেনা বেগম চেষ্টা করছে জান্নাতকে থামাতে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। তখন ফৌজিয়া বলল, আরে আকাশ ভাই। জান্নাত তাড়াতাড়ি কান্না থামিয়ে দেখতে লাগলো তিনি কোথায়, কিন্তু না পেয়ে আহত দৃষ্টিতে ফৌজের দিকে তাকালো জান্নাত। দেখ, তুই আমার বোন, তোর খারাপ আমি কখনোই চাইবো না, কিন্তু তুই আজ এমন কাউকে কষ্ট দিয়েছিস যে তোকে ভালোবাসে। কী কারণে সেটা আমি জানি না, তবে এমন কিছু করিস না যাতে পড়ে তোর কষ্ট হয়। জান্নাত কিছুই বলছে না, শুধু শুনছে, কারণ সেও তো ওই ব্যক্তিটাকে ভালোবাসে। কিন্তু সবাই যেটা বলল সেটা কিভাবে মেনে নিবে জান্নাত? তাদের তো বিয়ে হয়নি, তাহলে কিভাবে তারা একসাথে থাকবে? আকাশ দাঁড়িয়ে আছে। দেখো বাবা, ও বাচ্চা মানুষ, কি হয়েছে সেটাও বলছো না। তুমি চিন্তা করিস না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আকাশ কিছু বলছে না, কিছু একটা ভাবছে সে। খেয়াল রাখবেন জান্নাতের। বলে সেখান থেকে চলে গেল আকাশ। বেঘরে গাড়ি চালাচ্ছে আকাশ। হঠাৎ একটা লোক সামনে আসায় সে ব্রেক করলো, গাড়িটা ঘুরিয়ে দিল, কিন্তু গাড়িটা তার কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেলো। আকাশের যা হোক না কেন তার চিন্তা লোকটার কিছু হয়নি তো। তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে এলো সে। মাথা কেমন ঘোরাচ্ছে তার, চারপাশে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে তার। মাথায় আঘাত লাগায় অনেক রক্ত বেরোচ্ছে। আকাশ দেখলো কেউ একজন তার দিকে ছুটে আসছে। সব কিছু কেমন অন্ধকার হয়ে আসলো আকাশের। কেউ হয়তো তাকে কিছু বলছে, কিন্তু সেটা তার কান পর্যন্ত আসছে না। ঢলে পড়লো আকাশ জমিনে। প্রচুর কষ্ট হচ্ছে তার, হয়তো এটাই তার অন্তিম সময়। চোখের সামনে জান্নাতের চেহারা দেখতে পাচ্ছে সে। আকাশের আম্মু, তার পাশে ছোট বোন দাঁড়িয়ে আকাশকে ডাকছে। জান্নাত শুয়ে আছে তার বিছানায়, কিন্তু তার মনে হচ্ছে তার যেন মনটা ছটফট করছে। সে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো, তবুও তার মনের ব্যথা কমছে না, বরং বেড়েই চলেছে। মনে হচ্ছে সে তার আপন কিছু হারিয়ে ফেলছে। তার মনে হচ্ছে হৃদয়টা বিস্ফোরিত হবে বলে এত জোরে চলছে। কেমন জানি লাগছে। সে আমেনা বেগমের কাছে চলে গেল, গিয়ে দেখে আমেনা বেগম কিছু পরিষ্কার করছে। মামি। আরে জান্নাত, তুই এখানে? আর বলিস না, হাত থেকে কাছে জগটা পড়ে গেল, হয়তো কোনো বিপদ আসছে বলে হেসে দিল আমেনা বেগম। এটা জান্নাতের শুনে জান্নাতের ভিতরের অস্থিরতা বেড়ে গেল বহুগুণে। আবির চৌধুরী বসে দাবা খেলছে। কমিশনারের সাথে শর্ত যে হারবে তাকে মরতে হবে। কমিশনার ঘেমে একাকার হয়ে গেছে। এটা দেখে আবির চৌধুরী বলল, এত তাড়াতাড়ি হার মেনে নিলেন? বলে চেকমেট করে দিল। দেখুন, আপনি যা বলছেন আমি তো সব করেছি, তাহলে আমাকে কেন মারবেন? হাত জোর করে বলল কমিশনার। তুই গাছেরও খাবি তলারও কুড়বি, এটা তো হয় না। কোন সাহসে তুই ওই ছিটকে মাফিয়ার পক্ষ নিস? বলে গুলি করে দিল আবির চৌধুরী। লাশটাকে নদীতে ফেলে দিয়ে আয় বলে ভিলেনের মতো হাসলো আবির চৌধুরী। আকাশের অ্যাক্সিডেন্ট এমন জায়গায় হয়েছে সেখানে আশেপাশে হসপিটাল তো দূরে, একটা ক্লিনিকও নাই। নিজের সন্তানকে নিয়ে যত তাড়াতাড়ি পারে পাশের একটা হসপিটালে পৌঁছালো আকরাম খান। তখন আকাশের সামনে একটা বৃদ্ধ লোক ফেরিওয়ালা এসে পড়ে, আর আকরাম খান সেখান তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। নিজের ছেলের গাড়ি চিনতে কষ্ট হয়নি তার, তবে যখন দেখলো সে মানুষটাকে বাঁচানোর জন্য নিজের অ্যাক্সিডেন্ট করলো,
তখন ছুটে গেল সন্তানের দিকে অভি। অভি বলে ডাকলো কয়েকবার, কিন্তু আকাশ কোনো সাড়া দিল না। যখন আকাশ চোখ বন্ধ করে নিল তখন সে একটা শব্দ শুনতে পেল, মা। এটাই ছিল আকাশের মুখে শেষ শব্দ। পিতা হয়ে সন্তানের এমন অবস্থা সহ্য করতে পারছে না আকরাম খান। রাত 8টা। জান্নাত হসপিটালের বারান্দায় পাগলের মতো কান্না করছে। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে সবাই। আরোহী, ফৌজিয়া জান্নাতের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। জাবির, আশিক যেন নিস্তব্ধ হয়ে গেছে। আজ ডাক্তার বলছে আনতে অনেক দেরি হয়েছে, বাঁচার সম্ভাবনা 20%, তাই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। জান্নাত আকাশের সাথে এমনটা হওয়ার জন্য নিজেকে দায়ী করছে যে সব তার জন্য হয়েছে। জান্নাত কাউকে কিছু না বলে নামাজের ঘরে চলে গিয়েছে। আকরাম খান পাথর মতো হয়ে গেছে। এর মধ্যে ডাক্তারদের 2-3 বার হুমকি দিয়েছে সে। নরম মানুষটা আজ সন্তানের জন্য শক্ত হয়ে গেছে। জাবির, আশিক দুজন মিলে সবার খেয়াল রাখার চেষ্টা করছে, কিন্তু নিজেদের কেউ শান্ত করতে পারছে না আজ। জাবির ও আশিক নিজেদের দোষারোপ করছে, কেন আকাশের জায়গায় তারা থাকলো না, আর কেনই বা তাকে একা ছাড়লো। প্রতিদিন তো সাথে বডিগার্ড থাকে, আজকে কেন নিল না? কলিজার বন্ধুর এমন অবস্থা থেকে নিজের তারা শান্ত করতে পারছে না। হঠাৎ ফৌজিয়ার ডাকে জান্নাতের ঘুম ভাঙলো। জান্নাত হসপিটালের নামাজের ঘরে বসে বসে আল্লাহকে ডাকছিল। ফজরের নামাজ পড়ার পরে চোখ দুটি লেগে আসে তার। চোখ খুলে দেখে চারিপাশ আলোকিত, মানে অনেক বেলা হয়েছে। ফৌজিয়াকে দেখে আবার জান্নাতের চোখে পানি চলে এলো। আপু, সব দোষ আমার। কেন আমি ওনাকে অমন ভাবে চলে যেতে বললাম? আল্লাহ, তুমি ওনাকে বাঁচিয়ে দাও, ওর জায়গায় আমাকে নিয়ে নাও বলে চিৎকার করে কান্না করতে লাগলো। ফৌজিয়া জান্নাতকে জড়িয়ে ধরা থেকে ছাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, যার জন্য আমার বোনটা এত দোয়া করলো, সে কিভাবে আমার এই ছোট্ট বোনটাকে ছেড়ে চলে যাবে? বলে জান্নাতের নাক চেপে দিল। অনেকক্ষণ কান্না করায় জান্নাতের নাক লাল হয়ে আছে। জান্নাত ফৌজিয়ার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। আমার বোনটার ডাক আল্লাহ শুনেছে। আকাশ এখন আউট অফ ডেঞ্জার, ও ভালো হয়ে যাবে। এই কথা শুনে জান্নাতের চোখে মুখে খুশির আভা ভেসে উঠল। জান্নাত ছুটে চলে গেছে আকাশের ঠিক হওয়ার কথা শুনে। আকাশকে বেডে শুয়ে রাখা হয়েছে, সেলাইন চলছে। দেখে জান্নাতের মনের উপর থেকে এক পাহাড় পরিমাণ বোঝা সরে গেল। দুপুরের দিকে আকাশের জ্ঞান ফিরল। আকাশ দেখে জান্নাত তার হাত ধরে তার সামনে বসে আছে। চোখ দুটি ফুলে আছে, পুরো মুখটাই ফুলে গেছে, হয়তো অনেক কান্না করার জন্য। আকাশ জান্নাতের হাত শক্ত করে ধরলো। জান্নাত এটা দেখে সবাইকে ডাকলো। আকাশ অনেক অবাক হয় আকরাম খানকে দেখে, উনি এখানে কেন, আর আকাশ বা এখানে কেন? চারিপাশের দিকে বুঝলো সে হসপিটালে আছে। সবাইকে দেখে আকাশ জান্নাতের হাত ছেড়ে দিল। ভাই, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি রে ছুটকি। অবি, আকাশ কোনো কথা না বলে অন্যদিকে তাকিয়ে রইল। অবি, তুই কি আমার কথাটি কোনোদিনও শুনবি না? আকাশ কোনো কথা বলছে না। সবাই বলছে শোনো না, সে কি বলতে চায়? সে তো তোমার বাবা। কালকে সবাইকে ঘটনাটা খুলে বলছে আকরাম খান। শুনে নে না ভাই। আকাশ কিছু বলছে না। আকরাম খান বলতে শুরু করলো, তুই কি জানিস সেদিন ওই লোকেরা কারা ছিল? ড্রাগন মানে আবির আর ওর লোকেরা। আমার সব সম্পত্তি তোর মায়ের নামে ছিল। তারা আমাকে অনেক হুমকি দিয়েছিল যে আমরা যেন সব কিছু তাদের নামে করে দিই, কিন্তু আমি কি করে দিতাম বল? আমি এই ঘটনা পুলিশকেও জানিয়েছিলাম, তোর মাও জানতো। সে আমাকে সাহস দিয়েছিল তাদের বিরুদ্ধে যেতে, কিন্তু সেদিন আমাকেও মারতে চেষ্টা করেছিল। তারা ট্রাক চাপা দিতে চেয়েছিল আমার গাড়িটা। তুই হয়তো ওই দিন রাতে খেয়াল করিসনি, আমার জামা ছেঁড়া ছিল। আরে তুই তো মাকে আর বোনকে হারিয়েছিস। ওরা কি শুধু তোর আপনজন ছিল? আমার কেউ ছিল না বুঝি? জানিস ওই দিন আমাকেও বড় গাড়িতে অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিল। এজন্য আমি হাসপাতালে থাকার কারণে ফোন রিসিভ করতে পারিনি। তুই খেয়াল করেছিলি সেদিন আমার জামা ছেঁড়া ছিল? হ্যাঁ, আব্বুর জামার অনেক জায়গায় ছেঁড়া ছিল। তাহলে? আকরাম খান চলে যাচ্ছে, দরজার কাছে চলে এসেছে, চোখে পানি। হয়তো এটা কষ্টের, সে তার ছেলেকে বুঝতে পারলো না, এসব ভাবছে তখন। আব্বু! আকরাম খান অবাক হয়ে যায়, কারণ এটা তো আকাশের গলা। সে পিছনে তাকিয়ে দেখে আকাশের থেকে পানি নিয়ে তার বাবার দিকে তাকিয়ে আছে। আব্বু, আমাকে ক্ষমা করে দিও তোমাকে না বুঝে কষ্ট দেওয়ার জন্য। আমি তো ওই দিনটার জন্য তোমাকেই দোষী মনে করছিলাম, কিন্তু তুমি তো আমাকে ক্ষমা করে দিও। আকরাম খান আকাশের কাছে গিয়ে ওর কপালে চুমু দিয়ে বলল, আমি সব ভুলে গেছি রে, কোনো কিছুই আমি মনে রাখিনি। তোমাদের মিল হয়ে গেল, তাহলে আমার কি হবে? আমি কি আমার ছেলেকে পাবো না? এটা শুনে আকাশ বসতে চেষ্টা করলো।
কিন্তু সবাই না করছে। আকাশ জোর করে বসে পড়ল। না, তুমি কাউকে পাবে না। এটা শুনে মায়ের মুখটা কালো হয়ে গেল। আম্মু, মা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ মুচকি হাসছে। ওরে শয়তান, আমার সাথে ফাজলামি। সবাই এক হতে দেখে জান্নাত অনেক খুশি। তবে তার মাথায় একটাই চিন্তা, ড্রাগন বা আবির কি সেই জান্নাতের বাবা? আকাশ এখন সুস্থ আছে। জান্নাত সবসময় আকাশের খেয়াল রেখেছে। আকাশের সুস্থতার কথা শুনে আবির চৌধুরী প্রচুর রেগে আছে। জান্নাত কই রে? অনেক সময় পেরিয়ে গেছে কিন্তু জান্নাতের দেখা নেই। তার মামা মামিও জানে না সে কোথায়। তখন আকাশের একটা কল এলো। সেটা ধরেই আকাশের মাথা গরম হয়ে গেল। রেগে মেগে বলল, আমি আসছি। জাবির আর আশিককে এদিকটা দেখতে বলে চলে গেল আকাশ। জাবির আর আশিক দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আকাশকে ফোন করেছিল আবির চৌধুরী। সে নাকি জান্নাতকে কিডন্যাপ করেছে। এটা শুনে আকাশ তো রেগে ফায়ার। আকাশ একটা পোড়াবাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এখানে আসতেই বলা হয়েছে। আকাশ সামনে যাকে পাচ্ছে তাকে মারছে, যেন আসে ক্ষুধার্ত বাঘ হয়ে গেছে। কিন্তু হঠাৎ সে এমন কিছু দেখলো যাতে সে শান্ত হয়ে গেল। আবির চৌধুরী জান্নাতের মাথায় পিস্তল ধরে রেখেছে। এবার আবির চৌধুরীর লোকেরা আকাশকে মারতে শুরু করলো, কিন্তু মেরে তাকে দমন করতে পারছে না। আকাশের সমস্ত শরীর রক্তে ভেসে যাচ্ছে। তখন আকাশ বলল, আবির, তুই আমাকে মেরে ফেল, না হলে তোকে মরতে হবে। আবির জান্নাতকে ছেড়ে দিল। জান্নাত মাটিতে ঢলে পড়ল। বাবা, হাহা, তুই তো বাপ নামের কলঙ্ক করে বাবা হয়ে নিজের মেয়েকে কিডন্যাপ করলি। চুপ কর। এই আবির চৌধুরী নিজের সুবিধার জন্য সব কিছু করতে পারে, যেমনটা জান্নাতের মায়ের সাথে করেছি। কি করেছিলি তুই ওনার সাথে? শাশুড়িকে আপনি আর শ্বশুরকে তুই। বাহ, আচ্ছা যেতে যেতে শুনে যা, জান্নাতের মাকে আমি নিজ হাতে খুন করেছিলাম। এখন তোকেও আমি মারবো। আকাশ নিজের চোখ বন্ধ করা থেকে খুললো। দেখলো আবিরের বড়িটা তার সামনে পড়ে আছে আর জান্নাতের হাতে গান। ওর সমস্ত শরীর কাঁপছে। জান্নাতের যখন হুঁশ ফেরে তখন আকরাম বলছিল সেই জান্নাতের মাকে খুন করেছে, এখন আকাশকেও মারবে। তাই সামনে পড়ে থাকা পিস্তল দিয়ে আগেই তাকে ঠুস করে দিয়েছে। আজ একসাথে 4টা বিয়ে হলো। আকাশ, জান্নাত, ফৌজিয়া, অভ্র, আশিক, মিম আর জাবির আর জারার সবাই খুশি। ওই দিন আকাশ, আশিক, জাবিরকে হসপিটালে থাকতে বলে কিন্তু তারা আকাশের পিছু নিয়েছিল। কিন্তু যে দেখে আগে সবাইকে খেয়ে নিয়েছে আকাশ। 7 বছর পরে আকাশ অফিসে বসে আছে। তখন জান্নাত ফোন করে আকাশকে ঝাড়তে লাগলো। তোমরা কি আমাকে শান্তিতে থাকতে দেবা না? প্রত্যেকটা দিন বিচার ভালো লাগে না আমার। কি করেছে আমার মামুনিটা? আজ একটা স্যারের নাক ফাটিয়েছি, সে নাকি হুমকি দিয়েছে বলে। কোথায় আছে এখন সে? আয়াত ফোনটা কেড়ে নিল জান্নাতের থেকে। আয়াত আকাশ ও জান্নাতের মেয়ে অনেক দুষ্টু, তবে মনটা অনেক ভালো, পুরো আকাশের কপি। আপু, তোমাকে কতবার বলবো এই আম্মুটা আমার পছন্দ না। তাড়াতাড়ি নতুন একটা আম্মু নিয়ে আসো, আমার জন্য খালি বকে। তবে রে, দাঁড়া। বলে তাড়া করলো আয়াতকে জান্নাত। এভাবে ভালোবাসা, হাসি, মিষ্ট ঝগড়া করে এদের দিন কেটে যাচ্ছে।